আসসালামু আলাইকুম। দুপুর 2টা লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ রিদি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং টেকনিক ইজি এডুকেশনের পাশে আছো। আমি কিন্তু আবারও চলে এসেছি একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস দিয়ে। তোমরা যে যেখানেই আছো দ্রুত ক্লাসটিতে যুক্ত হবে আশা করছি। ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে ক্লাসটি শেয়ার করে দিবে, কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে দিবে। আমরা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখতে যাব, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি এক্সামে আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্যাসেজ সম্পর্কে আমরা জানবো এবং কোনগুলো তোমরা বেশি করে পড়বে। সবাই কিন্তু প্রত্যেকদিন একটাই কমেন্ট করো, আপু কোনটা পড়বো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমি তোমাদেরকে সেটাই জানিয়ে দিব। তোমরা দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও। আমরা কিন্তু হয়তোবা তোমরা টাইটেল দেখে বুঝে গিয়েছো, আমরা ইকো ট্যুরিজম পড়বো আজকে আমরা ইকো ট্যুরিজম পড়বো। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ। আমি আজকে যে সাজেশনটা দিব সেটাতে কিন্তু ইকো ট্যুরিজম এই পার্টটা আছে। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসটিতে জয়েন করবে, আমাকে জানিয়ে দিবে যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, কেমন আছো তোমরা, কোথা থেকে জয়েন করছো, একটু আমাকে জানিয়ে দাও সবাই। আচ্ছা, আর তোমাদের যাদের ছোট ভাই বোনরা 9-10-এ পড়ছে অথবা এসএসসি এক্সাম দিবে সামনে, তাদের জন্য কিন্তু আমাদের টেকনিক ইজি এডুকেশন অনেকগুলো অফার নিয়ে এসেছে, অনেকগুলো কোর্স নিয়ে এসেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংরেজি ফার্স্ট, ইংরেজি সেকেন্ড, ম্যাথ, আইসিটি। এই যে কোর্সটি আছে, এই কোর্সটি কিন্তু ভর্তি হওয়ার শেষ তারিখ 31 তারিখ পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু 29 তারিখের আগে ভর্তি হয়ে যেতে পারো মাত্র 1500 টাকা দিয়ে, মাত্র 1500 টাকা দিয়ে। আমাদের কিন্তু অলরেডি ক্লাসেসগুলো শুরু হয়ে গিয়েছে। ওকে, বগুড়া থেকে বলছি, কেমন আছেন রাতুল? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবে, বরিশাল বোর্ড থেকে এইচএসসি 2023 পরীক্ষার্থী ওয়েলকাম ভাইয়া। আমরা কিন্তু আজকে ক্লাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং সেটার যতগুলো এক্সারসাইজ আছে সব কিছু প্র্যাকটিস করব। ওকে, বরিশাল থেকে আছে মোহাম্মদ আসলাম, সরি। রাজশাহী থেকে বলছি পলক আছে আমাদের সাথে, অনেকেই সালাম দিচ্ছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাকে একটু বলো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমি একটু পিডিএফটা দিই তারপর বলো। ওকে, আচ্ছা, সৈয়দপুর থেকে আমাদের সাথে তানবিন যুক্ত হয়েছে, গাজীপুর থেকে যুক্ত হয়েছে তানজিলা, হবিগঞ্জ থেকে আছে তুফাইল, সিলেট থেকে আছে দীপ্তি। ওকে, অনেকেই জয়েন করছো। ম্যাম ইউটিউবে কমেন্ট পড়েন, জিহাদ সরকারি তো ভাইয়া পড়ে নিলাম। আপু রাইটিং পার্টের সাজেশন দিবেন কবে? একটু অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই দিয়ে দিব, যেহেতু এক্সামের আর বেশি দিন বাকি নেই। আজকে অলরেডি কিন্তু 26 তারিখ, তাই না? আজকে কিন্তু অলরেডি 26 তারিখ, আমরা খুব জলদি দিয়ে দিব। আচ্ছা, মোহাম্মদ বিনতে কাজিম, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা, আনোয়ার হোসেন বলছি ক্লিয়ার আছে। চট্টগ্রাম থেকে আছে লিওন। আচ্ছা, আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম। হৃদয়, ধন্যবাদ তোমাকে ভাইয়া, চলে এসেছি, তোমাদের অপেক্ষার অবসান ঘটাতে চলে এসেছি। আচ্ছা, আমরা একটু চলে যাব আমাদের প্রথমে স্ক্রিনটিতে, দেখতে পাচ্ছি কিনা আমরা একটু জানিয়ে দাও তো। আশা করি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের যেই বক্সটি আছে আশা করি আমরা সেটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আচ্ছা, নোয়াখালী থেকে আছে করিম হাওলাদার। সাকিব, ধন্যবাদ তোমাকে ভাইয়া। আপু কোন টপিকের জন্য কোন প্যাসেজ পড়বে এটা বলে দিন। আচ্ছা, সেটার জন্য তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে যে সামারির জন্য কোন টপিকটা পড়বে, এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য কোন টপিকটা পড়বে। একটু অপেক্ষা করো, দিয়ে দিব, খুবই জলদি দিয়ে দিব, কাল পরশুর মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার নানা বাড়ি শরীয়তপুর, দাদা বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। আচ্ছা, রাইটিং পার্টের সাজেশন দেওয়া হবে, একটু অপেক্ষা করো, দেওয়া হবে। তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করো, তোমাদের যে গোল আছে সেটা কমপ্লিট করো, সাজেশন পেয়ে যাবে। সাজেশন দিয়ে এত কি করবে বলো, তোমাদের কিন্তু ভালো করে আগে পড়তে হবে সবটা। কতজন যুক্ত হয়েছে? আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হচ্ছে সবাই ক্লাসটি শেয়ার করে দিও, আমি কিন্তু এখন শুরু করে দিচ্ছি। সবাই একটু খেয়াল করবে, আমাদের স্ক্রিনে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, যাদের প্রয়োজন তারা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যখন তোমরা পরীক্ষার আগের দিন রাতে এমসিকিউর জন্য বলো বা ভালো মতো তোমরা যদি একটা ভালো স্ট্যান্ডার্ড মানের লেখা লিখতে চাও, তাহলে কিন্তু এগুলো তোমাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা একটু দেখতে পাচ্ছি প্রথমে আমাদের কিছু ইংরেজি শব্দ আছে, যে শব্দগুলোর অর্থ আমরা কিন্তু জানি না।
বা অনেকেই জানতে পারো। তারপরে এটার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা বাংলা অর্থটি দেয়া আছে, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ দেয়া আছে এবং অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ দেয়া আছে। ওকে, অনেকগুলো কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি। প্লিজ এখন আমরা একটু কমেন্টটা অফ করে একটু আমরা স্ক্রিনের দিকে তাকাবো। ওকে, প্রথম শব্দটি বলা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, আচ্ছা ল্যান্ডস্কেপ বলতে আমরা কি বুঝি? যখন আমাদের ফোন দিয়ে ছবি তুলতে বলে না ল্যান্ডস্কেপে ছবি তোলো, মানে কি আড়াআড়ি ভাবে, এই জিনিসটাও কি, এই জিনিসটাও কিন্তু ল্যান্ডস্কেপ। ওকে, আচ্ছা এখন এখানে ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূদৃশ্য। ল্যান্ডস্কেপ মানে কি? ভূদৃশ্য, অর্থাৎ কোনো দৃশ্যের কথা বোঝানো হয়েছে। ওকে, তারপরে সমার্থক শব্দ দেখতে পাচ্ছি টপোগ্রাফি। টপোগ্রাফি মানে কি? টপোগ্রাফি মানে হচ্ছে কি দৃশ্য বা কোনো ছবি বোঝানো হচ্ছে, কোনো দৃশ্য বা কোনো ছবি বোঝানো হচ্ছে। পরবর্তী বিপরীত এটার কোনো শব্দ নেই। তারপরে শব্দটি হচ্ছে কনজারভেশন। কনজারভেশন মানে কি বলো তো? কনজারভেশন, রিজার্ভেশন এগুলো মানে কি? সংরক্ষণ করা, সংরক্ষণ করা। আচ্ছা, সমার্থক শব্দ হচ্ছে প্রিজার্ভেশন। সমার্থক শব্দ হচ্ছে প্রিজার্ভেশন। বিপরীত শব্দ হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন শব্দের অর্থ কি বলো তো? ডিস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। ডিস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। ওকে, তারপরের শব্দটি হচ্ছে স্ট্রাইভ। তারপরের শব্দটি হচ্ছে স্ট্রাইভ। স্ট্রাইভ মানে প্রচেষ্টা করা, অর্থাৎ কোনো কিছু, কোনো কঠিন কিছু সহজে করতে পারার যে ইচ্ছা, প্রচেষ্টা বা যেটাকে আমরা স্ট্রাগল, সংগ্রাম বলতে পারি, সেটাই কিন্তু হচ্ছে স্ট্রাইভ, সেটাই হচ্ছে স্ট্রাইভ। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাইভ মানে প্রচেষ্টা লিখতে পারি। যেটা সমার্থক শব্দ হচ্ছে স্ট্রাগল। বিপরীত শব্দ হচ্ছে নেগলেক্ট করা বা এড়িয়ে চলা। নেগলেক্ট করা বা এড়িয়ে চলা। এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে কি? শোষণ করা বা অপব্যবহার করা। শোষণ করা বা অপব্যবহার করা। ওকে, সমার্থক শব্দ দেখতে পাচ্ছি আমরা অ্যাবিউজ। অ্যাবিউজ করা, বিপরীত শব্দ নেই কোনো এটার। ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার এই শব্দটা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার শব্দের অর্থ কি? ইনফ্রাস্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে অবকাঠামো। অবকাঠামো, যেটা সমার্থক শব্দ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন। ওকে, তার পরবর্তী একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি প্রিস্টিন। প্রিস্টিন, প্রিস্টিন মানে কি বলো তো? প্রিস্টিন মানে হচ্ছে বিশুদ্ধ। প্রিস্টিন মানে হচ্ছে বিশুদ্ধ। এখানে লেখা আছে বিশুদ্ধতা বিরাজমান আছে এমন, অর্থাৎ যেটাতে বিশুদ্ধতা আছে সেটাকে আমরা কি? প্রিস্টিন বলতে পারি। যেটাতে বিশুদ্ধতা আছে সেটাকে আমরা প্রিস্টিন বলতে পারি। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে গতকালকে ক্লাসটি কেন হয়নি। আনফর্চুনেটলি আমি গতকালকে একটু অসুস্থ ছিলাম, তাই ক্লাসটি নিতে আসতে পারিনি, কিন্তু আজকে কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চলে এসেছি। ওকে, প্রিস্টিন মানে কি? বিশুদ্ধ। সমার্থক শব্দ আমরা দেখতে পাচ্ছি ক্লিন। সমার্থক শব্দ দেখতে পাচ্ছি ক্লিন এবং বিপরীত শব্দ স্পয়েলড। স্পয়েল মানে কি? স্পয়েল মানে কি? স্পয়েল মানে হচ্ছে কোনো কিছুকে দূষিত করে ফেলা। স্পয়েল মানে হচ্ছে কোনো কিছুকে দূষিত করে ফেলা। ওকে, দীপ্ত রায় বলছে আনস্পয়েলড, রাইট। আমরা এখানে সিনোনিমা আনস্পয়েলডও দিতে পারি, আনস্পয়েলডও দিতে পারি। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি হর্ড। আচ্ছা, এখানে কিন্তু আরটা সাইলেন্ট থাকবে। এখানে যে আর আছে কেউ আবার হর্ড বলতে যায় না, এটা কিন্তু হোড। আচ্ছা, হোড মানে কি? হোড মানে হচ্ছে দল। হোড মানে হচ্ছে দল, যেটাকে আমরা গ্রুপ বলতে পারি। বিপরীত শব্দ হচ্ছে আলোন। বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হচ্ছে আলোন। ওকে, পরবর্তী আমরা শব্দ দেখতে পাচ্ছি টেম। টেম মানে কি? আমরা বলি না কুকুরদেরকে টেম করা, বিড়ালদেরকে টেম করা। টেম মানে কি? টেম মানে হচ্ছে পোষ মানানো। টেম মানে হচ্ছে পোষ মানানো। ওকে, যেটা সমার্থক শব্দ দেখতে পাচ্ছি ট্রেন করা। ট্রেন করা বা কাউকে কোনো কিছু প্রশিক্ষণ দেয়া। বিপরীত শব্দ হচ্ছে ওয়াইল্ড। ওয়াইল্ড মানে কি বলো তো? ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। আমরা ওয়াইল্ড অ্যানিমেল বলি না, মানে কি বন্য প্রাণী। এবং ট্রেইনড অ্যানিমাল বা টেমড অ্যানিমাল মানে কি পোষ মানা যে প্রাণীগুলো আছে। পরবর্তী শব্দ দেখতে পাচ্ছি কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বিস্তৃত, যেটা সমার্থক শব্দ হচ্ছে কমপ্লিট। বিপরীত শব্দ হচ্ছে ইনকমপ্লিট। এবং সর্বশেষ একটি শব্দ আছে এক্সপোজার। এক্সপোজার মানে কি? কোনো কিছু এক্সপোজ করা। সমার্থক শব্দ হচ্ছে আনকভারিং। বাংলা এখানে লেখা আছে অনাবৃত অবস্থা, অর্থাৎ কি আবৃত নয়। আবৃত নয় এমন একটা অবস্থা, আনকভারিং। বিপরীত শব্দ হচ্ছে কভারিং বা আবৃত আছে এরকম বোঝাচ্ছে। আবৃত আছে এরকম বোঝাচ্ছে। ওকে, আমরা কিন্তু বক্সটির শব্দগুলো দেখে ফেলেছি, প্রোনাউন্সিয়েশনটা জেনে ফেলেছি। এখন আমাকে একটু সবাই বলবে যে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। কোনো শব্দ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, জিহাদ সরকার, ধন্যবাদ তোমাকে ভাইয়া। ওকে, সবাই একটু ক্লাসটি শেয়ার করবে, ক্লাসটিতে বন্ধুদেরকে মেনশন করে দিবে, ক্লাসটিতে বন্ধুদেরকে মেনশন করে দিবে। এটা কেন বন্ধুদেরকে মেনশন করছে এটাতে?
আচ্ছা আচ্ছা, নো প্রবলেম ম্যাম। ম্যাডাম শুনেন না, জি রাকিব ভাই বলেন। ওকে ম্যাম, আসলাম মাত্র, বুঝান আবার। সরি ভাইয়া, পুরোটা আবার বোঝানো সম্ভব না, ক্লাসটি রেকর্ডেড অবস্থায় থাকবে, আবার দেখে নিতে পারবে। ওকে আপু বুঝেছি। হেই ম্যাম, হাই জিহাদ। হাই জি আপু বুঝেছি ম্যাম। ক্লাস কি এখন শুরু হয়েছে? জি 2:08 শুরু হয়েছে ক্লাসটি। আচ্ছা, সম্পূর্ণটি আবার বলা সম্ভব না, যাদের সম্পূর্ণটি প্রবলেম তারা ক্লাসটি আবার রেকর্ডেড দেখে নিবে। আমি তাহলে সামনের দিকে এগোচ্ছি। ওকে আচ্ছা, একজন কমেন্ট লিখেছে চশমা কারা বেশি পড়ে? যাদের চোখে সমস্যা তারাই পড়ে। আচ্ছা আমরা একটু সামনে যাব, ঠিক আছে? আচ্ছা, যারা যারা এখনো ক্লাসে যুক্ত হওনি বা যারা যারা ফ্রেন্ডদেরকে মেনশন দাওনি, আমি তোমাদেরকে বলে দিতে পারি এটি কিন্তু পরীক্ষা আসার মতো একটি প্যাসেজ, যে কোনো বোর্ডে আসতে পারে, যে কোনো বোর্ডে আসতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই প্যাসেজটির জায়গায় যখন মনে করো আমরা এইচএসসিতে ছিলাম 1-2 বছর আগে, তখন কিন্তু এখানে একটা প্যাসেজ ছিল, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। সেটা কি ছিল? সেন্ট মার্টিন। সেই সেন্ট মার্টিন প্যাসেজটা পরীক্ষা এত বেশি আসতো, মানে ওটা 5 স্টার, মানে আমরা জানতাম যে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এটা আসবে। এখন সেইটার বিনিময়ে, সেইটার পরিপ্রেক্ষিতে দেখো এখানে অন্য একটি প্যাসেজ সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে কি ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজমের বাংলা কিন্তু ইকো ট্যুরিজমই। ইকো ট্যুরিজমের বাংলা কিন্তু ইকো ট্যুরিজমই। ওকে ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি এই প্যাসেজটি কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আমরা বুঝতে পেরেছি প্যাসেজটি কতটা গুরুত্বপূর্ণ। ওকে, আমার কমেন্ট পড়েন না কেন আপু? এই তো ভাইয়া পড়ে নিয়েছি, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা, নেক্সট ইংলিশ ক্লাস কখন? আচ্ছা আগে এখন এটা করে নাও, নেক্সটে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আশা করি আমরা শুরু করতে পারি। বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 1, 2 and 3। তাহলে আমরা প্রথমে প্যাসেজটি পড়ব, গল্পটি পড়ব, তারপর 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, প্রথমে বলা হচ্ছে ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল টু endangered and often in undisturbed locations। ওকে, কি বলছে সবাই একটু খেয়াল করো। অর্থাৎ প্রথম লাইনে আমাদেরকে বোঝাচ্ছে ইকো ট্যুরিজম জিনিসটা কি। আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে নিব যে ইকো ট্যুরিজম, ইকো মানে কি, অর্থাৎ যেটা পরিবেশ বান্ধব আমরা বলি বা ইকো ফ্রেন্ডলি। আচ্ছা, আর ট্যুরিজম মানে আমরা জানি ভ্রমণ করাকে বোঝায়। অর্থাৎ তুমি এমন এক জায়গায় ভ্রমণ করতে যাবে যে জায়গাটা কি তোমার জন্য পরিবেশ বান্ধব হবে, বা যে জায়গাটার জন্য যে এত মানুষ ভ্রমণ করতে যাচ্ছে সেই জায়গাটার কোনো ক্ষতি হবে না। সাপোজ ধরো যে প্রত্যেকবারই কিন্তু কক্সবাজারে বাংলাদেশের অনেক মানুষ যাচ্ছে, বাংলাদেশের বাহিরের অনেক মানুষ যাচ্ছে, কিন্তু কক্সবাজারের জন্য কিন্তু এটা ক্ষতিকর, কারণ জায়গাটা অনেক বেশি দূষিত হচ্ছে। কিন্তু ইকো ট্যুরিজম হচ্ছে এমন একটা ট্যুরিজম, এমন একটা ভ্রমণ যেখানে যে তুমি ওই স্থানের পরিবেশটাকে দূষিত করতে পারবে না, কেননা ওই জায়গাটার কিছুটা নিয়ম নীতি আছে, কিছু কিছু এলাকা ভিত্তিক আছে যেখানে ইকো ট্যুরিজম ফ্রেন্ডলি বলা হয়। অর্থাৎ তুমি এই জায়গায় যদি ট্যুর দিতে যাও বা ভ্রমণ করতে যাও, তোমার সেখানের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। আচ্ছা, পিডিএফ গুলো দেওয়া হবে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, বলা হচ্ছে কি তাহলে ইকো ট্যুরিজম, অর্থাৎ ইকো ট্যুরিজম হচ্ছে ব্রডলি ডিফাইন্ড, অর্থাৎ এটাকে যদি আমরা বিস্তরভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে এটা হচ্ছে একটা লো ইম্প্যাক্ট ট্রাভেল। অর্থাৎ এটার ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব, অর্থাৎ এইটার প্রভাবটি খুবই কম বা খুবই নগণ্য প্রভাব হয়। টু endangered and often undisturbed location, অর্থাৎ সেই সকল জায়গার উপর এগুলো কি খুবই অল্প পরিমাণ প্রভাবিত করে। কোন সকল জায়গা? এই যে endangered, যেগুলো কি কোনো ঝুঁকির সম্মুখীন, এবং অফেন আনডিস্টার্ব লোকেশনস, অর্থাৎ যে সকল জায়গায় মানুষ কি খুবই কম যায়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ট্যুরিজম। এটা কিন্তু আমাদের যে গতানুগতিক যে ট্যুরিজম আছে, ভ্রমণ পদ্ধতি আছে, সেটা থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা। বিকজ, কেননা ইট অ্যালাউজ দ্য ট্রাভেলার, কারণ এটা ভ্রমণকারীকে অ্যালাউ করে বা ভ্রমণকারীকে একটা সুযোগ দেয়, টু বিকাম, কি হওয়ার সুযোগ দেয়? এডুকেটেড, অর্থাৎ শিক্ষার সুযোগ দেয়। এখানে কিন্তু এডুকেটেড বলতে আমরা যে বই পুস্তক থেকে যে শিক্ষা গ্রহণ করি এখানে কিন্তু সেটা বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে এটা আমাদের শিক্ষা দেয়। কোন বিষয়ে শিক্ষা দেয়? অ্যাবাউট দ্য এরিয়াজ, অর্থাৎ যে সকল জায়গায় আমরা ভ্রমণ করতে যাই সেই সকল জায়গার ব্যাপারে শিক্ষা দেয়, বোথ ইন দ্য টার্মস অফ ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য কালচারাল ক্যারেক্টারিস্টিক্স। ওকে, বোথ ইন দ্য টার্মস অফ ফিজিক্যাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ ফিজিক্যাল মানে কি শারীরিক, এবং
ল্যান্ডস্কেপ মানে কি ভূদৃশ্য, অর্থাৎ তুমি শারীরিকভাবে ভূদৃশ্য তো দেখতে পারবেই, সাথে এটার যে ঐতিহ্যগত চরিত্র বিষয়গুলো আছে বা এটার ঐতিহ্যগত যে বৈশিষ্ট্যগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, এটার চরিত্রগত যে বৈশিষ্ট্যগুলো আছে, ঐতিহ্যগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কেও জানতে পারবে, সেগুলো সম্পর্কেও জানতে পারবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন থেকে বুঝতে পারলাম যে ইকো ট্যুরিজম জিনিসটা কি। এটা কিন্তু পরিবেশ বান্ধব একটা ট্যুরিজম, এবং এটাতে কি থাকে, এটাতে একজন ট্রাভেলার বা একজন যে ভ্রমণকারী আছে সে অনেক ধরনের শিক্ষা গ্রহণ করতে পারে, যেখানে একটি শিক্ষা হচ্ছে কি আমরা সরাসরিভাবে শারীরিকভাবে দৃশ্যগুলোকে এনজয় করতে পারবো, পাশাপাশি কি করতে পারবো, কালচারাল যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই স্থানের ঐতিহ্যগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও কিন্তু আমরা জানতে পারবো। It often provides funds for conservation. আচ্ছা, এই স্থানগুলো কনজারভেশন অর্থাৎ সংরক্ষণের জন্য এটাকে কি আছে, এটা একটা ফান্ড আছে। ফান্ড মানে কি বলো তো, তহবিল, অর্থাৎ টাকা পয়সা দেওয়া হয়, অর্থ দেওয়া হয় এগুলোকে সংরক্ষণ করার জন্য, এই ধরনের স্থান সংরক্ষণ করার জন্য এগুলোকে কি দেওয়া হয়, অর্থ দেওয়া হয়ে থাকে। ওকে, এমডি রাকিব খেয়াল করো ভাইয়া, বলা হচ্ছে and benefits the economic development of the places that are often impoverished. আচ্ছা, বলা হচ্ছে এবং তাদেরকে সুযোগ সুবিধা দেয় বা সেই সকল জায়গার অর্থনৈতিক অবস্থাকে সুযোগ সুবিধা দেয়। কোন সকল জায়গা, এই যে যেগুলো হচ্ছে impoverished, impoverished শব্দের অর্থ হচ্ছে দরিদ্র, দরিদ্র, অর্থাৎ বলা হচ্ছে যে যেই সকল জায়গা impoverished বা দারিদ্রতায় ভুগছে সেইগুলো জায়গার অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য, ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই সকল স্থানের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য এই যে ফান্ডগুলো আছে, তহবিলগুলো আছে, এগুলো কি দেয়, এগুলো অর্থ দিয়ে থাকে কনজারভেশনের জন্য এবং এগুলোর উন্নতির জন্য, এগুলোকে কি দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে। ওকে, তাহলে আমি এখানে লিখে ফেললাম যে ফান্ড মানে হচ্ছে তহবিল। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। সাকিব আল হাসান বলছে আমিও দরিদ্র, আমিও অনেক দরিদ্র ভাই, আমারও টাকা পয়সার অনেক অভাব। আচ্ছা আপু, আমি ফোকাস করতে পারছি না, হেল্প মি। আমি যে পড়াচ্ছি এর চেয়ে বেশি হেল্প আর কিছু করতে পারবো না ভাইয়া, নিচে তাকাও। ওকে ওকে, সেকেন্ড, আপনারা কিন্তু আমার কনসেন্ট্রেশন ব্রেক করতেছেন। আচ্ছা, বলা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকো ট্যুরিজম। প্রিন্সিপালস মানে কি, প্রিন্সিপালস মানে হচ্ছে যে ইকো ট্যুরিজম এটার যে একটা নিয়ম আছে সেই নিয়মগুলো কিছু আছে, অর্থাৎ এটার কিছু প্রিন্সিপাল আছে। নিয়ম নীতিকে কি বলা হচ্ছে, প্রিন্সিপাল বলা হচ্ছে। এটা কিন্তু তোমার সেই স্কুলের প্রিন্সিপাল না, প্রধান শিক্ষক না। এখানে প্রিন্সিপাল মানে কি, প্রিন্সিপাল মানে হচ্ছে কিছু নিয়ম নীতি, কিছু নিয়ম নীতি, ইকো ট্যুরিজমের কিছু নিয়ম নীতি। আচ্ছা, বলা হচ্ছে ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল, ভ্যারিয়াস টাইপস অফ ট্রিপস আর নাও বিং ক্লাসিফাইড অ্যাজ ইকো ট্যুরিজম। ওকে, কি বলা হয়েছে সবাই আর একটু খেয়াল করবে, মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমি আর একটু ভেঙে ভেঙে বলছি। বলা হচ্ছে ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল। আচ্ছা, বলছে যে এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল। আচ্ছা, কিছু যে সাহসিক ভ্রমণগুলো আছে, কিছু যে অ্যাডভেঞ্চার ট্রাভেলগুলো আছে সেই ভ্রমণগুলো, এবং এগুলো যেহেতু এনভায়রনমেন্টালি রিলেটেড, এগুলো যেহেতু প্রকৃতির সাথে কি যুক্তিযুক্ত, এবং এগুলো কি খুবই বেশি পপুলারিটিটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটার কি চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এটার আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এই জন্য মানুষরা কি চেষ্টা করছে, বিভিন্ন ধরনের ভ্রমণকে ইকো ট্যুরিজমের মধ্যে যুক্ত করতে চাচ্ছে, যেটা যুক্ত না হওয়া সত্ত্বেও, অর্থাৎ তোমার ইকো ট্যুরিজমের মধ্যে এই ট্যুরিজমটা পড়ে না, তাও সেটাকে কি ইকো ট্যুরিজমের অন্তর্ভুক্ত করছে। কেন করছে, কারণ ইকো ট্যুরিজম ইজ আ পজিটিভ থিং, এটার মধ্যে কি একটা ইতিবাচক প্রভাব আছে, এই জন্য কি এটাকে যুক্ত করছে। various types of trips are now being classified as ecotourism. বলা হচ্ছে এখন বিভিন্ন ধরনের ভ্রমণগুলোকে, ট্রিপগুলোকে কিসের অন্তর্ভুক্ত করা হচ্ছে, এই যে ক্লাসিফাইড মানে কি এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে অ্যাজ ইকোট্যুরিজম, অর্থাৎ এগুলোকেও এখন ইকোট্যুরিজম হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আচ্ছা, বলছে ম্যাম এটা শর্ট সিলেবাসে নাই। 100% এটা শর্ট সিলেবাসে আছে, 100% এটা শর্ট সিলেবাসে আছে। ওকে, মোস্ট অফ দিস আর নট ট্রুলি ইকোট্যুরিজম, কিন্তু যেগুলোকে ইকোট্যুরিজম বলা হচ্ছে বা যেগুলোকে ইকোট্যুরিজম হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আসলে ইকোট্যুরিজম না, সেগুলো কি আসলে ইকোট্যুরিজম না। হাউএভার, যেভাবেই হোক, বিকজ দে ডু নট এমফাসাইজ কনজারভেশন। আচ্ছা, কেন সেগুলো ইকোট্যুরিজম না, কেন সেগুলো ইকোট্যুরিজম না বলে দিচ্ছে, খেয়াল করবে একটু,
কেন সেগুলো ইকোট্যুরিজম না বলে দিচ্ছে যে কেন না দে ডু নট এমফেসাইজ, কেননা সেগুলো গুরুত্ব আরোপ করে না, গুরুত্ব আরোপ করে না, কিসের উপর গুরুত্ব আরোপ করে না, কনজারভেশন সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে না, এডুকেশন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে না, লো ইম্প্যাক্ট ট্রাভেল অর্থাৎ নগণ্য পরিমাণ প্রভাব হবে, নগণ্য প্রভাব হবে পরিবেশের উপর, সেটার উপর গুরুত্ব আরোপ করে না, অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্টিসিপেশন এবং সামাজিক এবং সাংস্কৃতিক অংশগ্রহণ থাকবে ইন দ্য লোকেশনস বিং ভিজিটেড, যেখানে আমরা ভিজিট করব বা দর্শন করতে যাব। আচ্ছা, লাইনটা যদি বুঝতে একটু প্রবলেম হয় স্বাভাবিক, ইকোট্যুরিজম কিন্তু একটা ইকোট্যুরিজম কিন্তু আমাদের কাছে খুবই অপরিচিত একটা শব্দ, আমরা কিন্তু এটা প্রায় বুঝতে পারি না। দেখো এখানে বলা হচ্ছে মেইনলি যে একটা ইকোট্যুরিজমের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এটা কি হতে হবে, কনজারভেশন থাকতে হবে সেই জায়গার, এডুকেশন থেকে থাকতে হবে, অর্থাৎ আমি কি ভ্রমণ করতে গিয়েছি আমি কিছু শিখতে পারবো, লো ইম্প্যাক্ট ট্রাভেল অর্থাৎ কি এটার খুব খারাপ প্রভাব থাকবে না, এটার ভালো প্রভাব থাকবে, সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্টিসিপেশন থাকবে অর্থাৎ সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে আমরা বুঝতে পারবো যে ওই জায়গাটার মর্ম কি, সেগুলো যদি থাকে তখন আমরা সেই ট্যুরিজমটাকে, সেই ভ্রমণটাকে ইকোট্যুরিজম বলতে পারবো। তাছাড়া আমরা কিন্তু এটাকে ইকোট্যুরিজম বলতে পারবো না, কিন্তু এগুলো নেই তা সত্ত্বেও কিন্তু কিছু কিছু ট্যুরিজমকে ইকোট্যুরিজম বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ এই যে ইকোট্যুরিজমটা ভালো, পরিবেশের জন্য খুবই ভালো, এটা পরিবেশের জন্য ইতিবাচক, পরিবেশের জন্য ইতিবাচক, তাই কি করা হচ্ছে এইটাকে এগুলোর অন্তর্গত করা হচ্ছে এবং এটার কিন্তু দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এটার কিন্তু দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ওকে, ইউনিট কত এটা ডিপেন্ড করে বইয়ের উপর, এক একজনের বইয়ের এক একটা ইউনিট। ম্যাম এটা কোন অধ্যায়? চয়ন মার্টিন, ওকে। আচ্ছা, নওমি জাহান, এর চেয়ে স্লো আমি পারি না। আচ্ছা, রিয়াজ বলছে আমার কোয়েশ্চেন আছে, প্লিজ বলো তোমার কি কোয়েশ্চেন। ওকে, একজন বলেছে ইউনিট 7 লেসন 3, হয়তোবা নতুন বইয়ের ইউনিট 7 লেসন 3। ওকে, আচ্ছা আপনার ক্লাসগুলো কোনো অনেক উপকার হচ্ছে। শাফায়েত সানি, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা সজীব ইসলাম, আচ্ছা আমি ধীরে বলতে চাচ্ছি, আমি এখন থেকে ধীরে বলতেছি, ওকে। আচ্ছা ম্যাম, মডেল কোয়েশ্চেন স্টার্ট হয়েছে অ্যান এক্সাম্পল অফ ইকোট্যুরিজম থেকে। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখবো, আমাদের পুরোটাই পড়তে হবে কিন্তু। আচ্ছা পাবনা থেকে তুহিন আছে, ওকে স্লো বলেন। আচ্ছা স্লো বলছি, ওকে। আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা বুঝতে পেরেছি যে ইকোট্যুরিজম, প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম কিন্তু আমরা এখনো যাইনি, অর্থাৎ ইকোট্যুরিজমের কিছু বিধিনিষেধ। ওকে, আমরা তাহলে এই পর্যন্ত পড়েছি যে ইকোট্যুরিজমটা অনেক বেশি পপুলার হচ্ছে, অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে, তাই অনেকে অনেক ধরনের ট্যুরিজমকে ইকোট্যুরিজমের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু আসলে ইকোট্যুরিজমের অন্তর্ভুক্ত নয়, ইকোট্যুরিজমের অন্তর্ভুক্ত নয়। ওকে, তারপরে বলা হচ্ছে দেয়ারফোর টু বি কনসিডার্ড ইকোট্যুরিজম, তাই যদি কোনো কিছুকে ইকোট্যুরিজমের অন্তর্ভুক্ত করতে হয়, আর ট্রিপ মাস্ট মিট দ্য ফলোয়িং প্রিন্সিপালস, তাহলে ওই ভ্রমণটাকে কিছু শর্ত পূরণ করতে হবে, কিছু শর্ত পূরণ করতে হবে সেট ফোর্থ বাই ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি। এবং এই যে শর্তগুলো পূরণ করতে হবে, শর্তগুলো কারা দিয়েছে? ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি, অর্থাৎ আন্তর্জাতিক ইকোট্যুরিজম যে সংগঠনটি আছে তারা কিন্তু এই শর্তগুলো দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি শর্ত আছে, অর্থাৎ কি কি শর্ত পূরণ করলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটি ইকোট্যুরিজম। ওকে, প্রথমে বলা হচ্ছে মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন। আচ্ছা, মিনিমাইজ মানে কমিয়ে আনে, ইম্প্যাক্ট প্রভাব, ভিজিটিং দর্শন, দ্য লোকেশন অর্থাৎ ওই স্থানটাকে যে তুমি দর্শন করতে গিয়েছো, ওই স্থানটাকে যে তুমি দর্শন করতে গিয়েছো সেটার প্রভাবটা কি খুবই কম থাকবে, সেটার প্রভাবটা কি খুবই কম থাকবে। ওকে, তাহলে এক নম্বরটা বুঝতে পেরেছি। তারপরে বলা হচ্ছে আইই মানে হচ্ছে এক্সাম্পল, দ্য ইউজ অফ রোডস, যেমন আমরা যে রাস্তাগুলো ব্যবহার করব বা যে সড়কগুলো ব্যবহার করব সেগুলোর উপর তেমন কোনো প্রভাব পড়বে না, কোনো খারাপ প্রভাব পড়বে না। দ্বিতীয়তে বলা হচ্ছে বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স, অর্থাৎ ভ্রমণকারীদের সম্মান এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। কেন বৃদ্ধি করতে হবে? এই যে পরিবেশগত এবং ঐতিহ্যগত যে কিছু অনুশীলন আছে সেগুলোর জন্য এগুলো বৃদ্ধি করতে হবে। ওকে, এটা কে জানেন? মার্টিন। আচ্ছা,
তিনে বলা হচ্ছে ইনশিওর, অর্থাৎ আমাদের নিশ্চিত করতে হবে দ্যাট যে দ্য ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপিরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট। আচ্ছা, অর্থাৎ আমরা যেই জায়গায় ভ্রমণ করতে গিয়েছি আমাদের নিশ্চিত করতে হবে যে সেখানে ভ্রমণকারীর এবং যে হচ্ছে ভ্রমণটা অর্গানাইজ করেছে, সংগঠন করেছে, তারা দুইজনেই কিন্তু আচ্ছা, একজন বলতেছে শিরিন ম্যাডামের ক্লাসে আমরা থাকতে পারিনি, কষ্ট লাগছে। ম্যাডাম কিন্তু এখানে আছে, একটু দেখা দিয়ে যান। আমার ম্যাডামের চশমা কি পাওয়ারই? আল্লাহ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম 3 নম্বরে, বলা হচ্ছে ইনশিওর দ্যাট দ্য ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইতিবাচক অভিজ্ঞতা থাকতে হবে কাদের? অর্থাৎ ভ্রমণকারী যে আছে তারও ইতিবাচক অভিজ্ঞতা থাকবে এবং যে এই ভ্রমণটাকে সংগঠন করেছে তারও একটা কি ইতিবাচক প্রভাব থাকতে হবে। 4 বলা হচ্ছে প্রোভাইড ডিরেক্ট ফাইন্যান্সিয়াল এইড ফর কনজারভেশন। ফাইন্যান্সিয়াল এইড মানে কি? এইড মানে হচ্ছে সাহায্য। ফাইন্যান্সিয়াল মানে কি? আর্থিক সাহায্য। কি করবে? এটা প্রোভাইড করবে বা দিবে। কি দিবে? সরাসরি এটা আর্থিক সাহায্য দিবে ফর কনজারভেশন। কিসের জন্য? সংরক্ষণের জন্য এটা কি দিবে? সরাসরি আর্থিক সাহায্য দিবে। ওকে, তারপরে বলা হচ্ছে প্রোভাইড ফাইন্যান্সিয়াল এইড। একবার আমরা পড়েছি যেটা কি দিবে? আমাদের ফাইন্যান্সিয়াল আর্থিক সাহায্য দিবে, এমপাওয়ারমেন্ট অর্থাৎ ক্ষমতায়ন দিবে, অ্যান্ড আদার বেনিফিটস ফর লোকাল পিপল, এবং সাধারণ যে জনগণরা আছে বা ওই স্থানের যে সাধারণ মানুষ আছে তাদেরকে কি দিবে? তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে। Raise the travelers awareness of the host country's political, environmental and social climate. আচ্ছা, বলা হচ্ছে রেজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস, অর্থাৎ ভ্রমণকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারা বৃদ্ধি করবে? যে হোস্টরা আছে, যে সংগঠকরা আছে, তারা সচেতনতা বৃদ্ধি করবে। কোন কোন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে? পলিটিক্যাল, রাজনৈতিক, এনভায়রনমেন্টাল, পরিবেশগত, সোশ্যাল ক্লাইমেট এবং সামাজিকগত যে সব অবস্থা আছে অবস্থাটা বা সেটার যে অ্যাওয়ারনেস আছে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কাদের মধ্যে? অর্থাৎ যারা যাবে ভ্রমণ করতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এখন যাব আমাদের নিচের অংশটিতে। নিচের অংশে কি বলা হচ্ছে একটু দেখব। ওকে, an example of ecotourism, একজন ভাইয়া বললো যে এখান থেকেই শুরু হয়। উল্টাপাল্টা কিছু করেন না আবার। আচ্ছা, ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা এখন এক্সাম্পল অফ ইকোট্যুরিজমে যাব। অনেক সময় কিন্তু প্যাসেজটা এই অংশ থেকে শুরু হয়। ওকে, বলা হচ্ছে ইকোট্যুরিজম ইজ পপুলার ইন ইন্দোনেশিয়া অ্যাট কমোডো ন্যাশনাল পার্ক। আচ্ছা, ইকোট্যুরিজমটা কোথায় জনপ্রিয়? ইকোট্যুরিজমটা জনপ্রিয় ইন্দোনেশিয়ার কমোডো জাতীয় উদ্যানে। কমোডো জাতীয় উদ্যানে ইন্দোনেশিয়াতে যেটা অবস্থিত, এই ইকোট্যুরিজমটা কিন্তু খুবই জনপ্রিয়। দ্য পার্ক হ্যাজ অ্যান এরিয়া অফ 233 স্কোয়ার মাইলস। আচ্ছা, অর্থাৎ ওখানে কি 233 স্কোয়ার মাইলের এরিয়াতে বা জায়গার মধ্যেই পার্কটি করা হয়েছে। and that is spread out over several islands. আইল্যান্ড মানে কি? আইল্যান্ড মানে হচ্ছে যে জায়গাগুলো, মানে হচ্ছে যেমন আমাদের সেন্ট মার্টিন দ্বীপ। আইল্যান্ড মানে কি? যে দ্বীপগুলো আছে, এই যে অসংখ্য দ্বীপ, আউট ওভার মানে কি সেভারাল আইল্যান্ড, অর্থাৎ অসংখ্য দ্বীপ দ্বারা এটি ঘেরা। অ্যান্ড 469 স্কোয়ার মাইলস অফ ওয়াটার, এবং কি 469 কিলোমিটার কি স্কোয়ার মাইল কি আছে? পানি আছে, অর্থাৎ 1214 স্কোয়ার কিলোমিটার। The area was established as a national park in 1980. বলা হচ্ছে এই স্থানটিকে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল 1980 সালে। and is popular for ecotourism, এবং এটা কিসের জন্য জনপ্রিয়? এটা ইকোট্যুরিজমের জন্য জনপ্রিয়। বিকজ, কেননা ইটস ইউনিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড বায়োডাইভার্সিটি, কেননা এটা কি অনন্য এবং এটাতে কি আছে? জীব বৈচিত্র্য আছে। Activities at Komodo National Park vary from whale watching to hiking. বলা হচ্ছে এই যে কমোডো ন্যাশনাল পার্ক বা কমোডো জাতীয় উদ্যান আছে, এখানে যে কার্যক্রমগুলো আছে এগুলো কি ভ্যারি করে বা ডিপেন্ড করে কিসের উপর? এখানে অনেক ধরনের কার্যক্রম হয়, যেমন ওয়েল ওয়াচিং বা তুমি কি দেখতে পারবে? তিমি মাছ দেখতে পারবেন। হাইকিং মানে কি? পাহাড়ে ওঠা। হাইকিং মানে কি? পাহাড়ে আরোহণ করা।
পাহাড়ে আরোহণ করতে পারবে। যারা যারা ক্লাসটিতে জয়েন করছো আবার একটু শেয়ার করে দিবে, যারা যারা ক্লাসটিতে জয়েন করছো আবার একটু শেয়ার করে দিবে। ওকে, তারপরে বলা হচ্ছে টুরিস্ট অ্যাকোমোডেশন স্ট্রাইভ টু হ্যাভ আ লো ইম্প্যাক্ট অন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। আচ্ছা, টুরিস্ট অ্যাকোমোডেশন অর্থাৎ ভ্রমণকারীরা যে সেখানে থাকবে, কোথায় থাকবে? যুক্তিবিদ্যা কি ভাই? যুক্তিবিদ্যা ক্লাস করার না? আমি প্রথম যুক্তিবিদ্যা শুনলাম। ফ্রি লাইভ ক্লাস কতদিন হবে? সব সময় হবে, সব সময় হবে। ওকে, এইটা এইচএসসি এক্সামে আসার সম্ভাবনা কতটুকু? 99.99%। আমি এটা আগেই বলে দিয়েছি, 99.99%। আচ্ছা, কোথায় ছিলাম? টুরিস্ট অ্যাকোমোডেশন স্ট্রাইভ টু হ্যাভ আ লো ইম্প্যাক্ট অন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। আচ্ছা, এই যে টুরিস্ট অ্যাকোমোডেশন আছে, অর্থাৎ ভ্রমণকারীরা যে থাকবে বা তাদের যে বাসস্থানের একটা ব্যবস্থা থাকবে, টু হ্যাভ আ লো ইম্প্যাক্ট, এটা কি থাকবে? একটি ন্যূনতম একটি প্রভাব থাকবে পরিবেশের উপরে। অর্থাৎ কি, এই যে যত মানুষই এখানে ভ্রমণ করতে যাক বা যাই করতে যাক না কেন, অর্থাৎ প্রকৃতিক বা পরিবেশের উপর এটা কি কোনো প্রভাব রাখতে পারবে না। তারপরে বলা হচ্ছে ইকো ট্যুরিজম ইজ অলসো পপুলার ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। বলা হচ্ছে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে ইকো ট্যুরিজমটা কিন্তু খুবই জনপ্রিয়। ডেস্টিনেশন ইনক্লুডস, এগুলোর যে ভ্রমণকারী স্থানগুলো আছে সেগুলোর মধ্যে আছে বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গুয়েটেমালা অ্যান্ড পানামা। আচ্ছা, আমরা কিন্তু এগুলোর নাম অনেক শুনেছি। ব্রাজিল তো সবার কাছে অনেক বেশি পরিচিত, ইকুয়েডরও কিন্তু পরিচিত, এবং বলিভিয়া, ভেনিজুয়েলা, গুয়েতেমালা অ্যান্ড পানামা, এগুলো কি? এগুলো হচ্ছে কিছু ডেস্টিনেশন। কেমন ডেস্টিনেশন? ইকো ট্যুরিজম ডেস্টিনেশন। ওকে, তারপরে বলা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস প্লেসেস, এই সকল স্থানগুলো বাদে অপরচুনিটিস ফর ইকো ট্যুরিজম এক্সিস্ট ইন হান্ড্রেডস অফ মোর প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। বলা হচ্ছে এছাড়াও আরও 100রও বেশি কি আছে? আরও 100রও বেশি ইকো ট্যুরিজম স্পট আছে, আরও 100রও বেশি ইকো ট্যুরিজম স্পট আছে সম্পূর্ণ বিশ্বব্যাপী। ওকে, আহমেদ জাকারিয়া, ধন্যবাদ তোমাকে ভাইয়া। আচ্ছা, আমাদের জন্য একটা ইংলিশ কোর্স লঞ্চ করলে ভালো হয়। আচ্ছা, সেটা নিয়ে আমরা কথা বলবো যদি তোমাদের প্রয়োজন হয়। আচ্ছা ম্যাডাম, আস্তে আস্তে বলেন, রিল্যাক্স ভাবে। আমি প্রচন্ড রিল্যাক্স আছে, আমি প্রচন্ড আস্তে আস্তে বলতেছি, এর চেয়ে আস্তে আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমরা ম্যাডাম, ইয়েস অফকোর্স, তোমরা প্রতিদিন মডেল টেস্ট বা মডেল কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করবে। শর্ট সিলেবাস দেন আপু। আচ্ছা, শর্ট সিলেবাস আছে, আমি কেন দিব বলো? শর্ট সিলেবাস তো তোমাদের দেয়াই আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী অংশটুকুতে যাব। পরবর্তী অংশতে এখানে সেন্ট মার্টিনের কথা আছে, যেটা হচ্ছে কি বাংলাদেশের সেন্ট মার্টিন, বাংলাদেশের সেন্ট মার্টিন। ওকে, খেয়াল করো, বলা হচ্ছে দ্য কেস অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড। অর্থাৎ আমরা এখন কিসের সম্পর্কে জানবো? সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে জানবো। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। আচ্ছা, সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ কি হচ্ছে? বাংলাদেশের অন্যতম একটি কোরাল দ্বীপ, বাংলাদেশে অন্যতম একটি কোরাল দ্বীপ লোকেটেড, যেটা কোথায় অবস্থিত? ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল। অর্থাৎ আমাদের বে অফ বেঙ্গলের নর্থ ইস্টার্ন পার্ট। আচ্ছা, নর্থ মানে হচ্ছে কি? পূর্ব। সরি, নর্থ মানে উত্তর। আচ্ছা, লিটারেলি আমি বলতে গেলাম এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোনটা উত্তর কোনটা দক্ষিণ, আমি এটা আসলে চিনি না, আমার এই জন্য একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, নর্থ মানে হচ্ছে উত্তর, ইস্টার্ন মানে হচ্ছে কি? পূর্ব, অর্থাৎ উত্তর পূর্ব অংশে অবস্থিত, উত্তর পূর্ব অংশে অবস্থিত, অর্থাৎ বে অফ বেঙ্গলের উত্তর পূর্ব অংশে অবস্থিত। কোনটা? এই যে সেন্ট মার্টিন আইল্যান্ডটা আছে, এটা বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। আচ্ছা, the roughly flat island is only above 3.6 মিটার above the sea level। বলা হচ্ছে যে এই যে আইল্যান্ডটা আছে, এই যে দ্বীপটা আছে, এটা আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে কেবল মাত্র 3.6 মিটার উপরে। দ্য এন্টায়ার আইল্যান্ড, এই সম্পূর্ণ দ্বীপ, ক্যান বি ওয়াকড অ্যাবাউট ইন 3 আওয়ার্স। এই সম্পূর্ণ দ্বীপটি মাত্র 3 ঘন্টায় তলিয়ে যেতে পারে। এই সম্পূর্ণ দ্বীপটি মাত্র 3 ঘন্টায় তলিয়ে যেতে পারে।
The island is known for its unique natural beauty with white sandy beaches fingered with coconut palms and diverse marine life. Okay, খুবই সুন্দর কথা বলেছে, কি বলছে খেয়াল করো। এই যে আইল্যান্ড, এই দ্বীপটা আছে, known for its unique natural beauty, এটা কেন সবার কাছে খুবই জনপ্রিয়? এটা সবার কাছে জনপ্রিয় কারণ এটার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য আছে। উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, এবং এটা কি আছে, সাদা কি হোয়াইট, স্যান্ডি মানে কি বালুময়, এবং বিচ মানে কি, এবং বলা হচ্ছে ফ্রিংড উইথ কোকোনাট পামস অ্যান্ড ডাইভার্স ম্যারিন লাইফ। আচ্ছা, ফ্রিংড মানে কি, এগুলোর সাথে অন্তর্ভুক্ত আছে কোন জিনিসটা, কোকোনাট পামস অর্থাৎ নারিকেল গাছ, অ্যান্ড ডাইভার্স ম্যারিন লাইফ, ডাইভার্স মানে বিচিত্র, এবং ম্যারিন লাইফ মানে কি, এই যে জীব বৈচিত্র্য বলা হচ্ছে বা জনজীবন বলা হচ্ছে, সামুদ্রিক জনজীবন সেটার কথা বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এখানে কি আছে, আমাদের সেন্ট মার্টিন আছে, এটা অনন্য, এবং এটার যে সৌন্দর্য, বালুকাময় সমুদ্র সৈকত আছে, সাদা বালুময় সমুদ্র সৈকত আছে, যেটার মধ্যে কি আছে, নারিকেল গাছ আছে, এবং এটার কি অনন্য জীব বৈচিত্র্য আছে, সামুদ্রিক জীব বৈচিত্র্য আছে, এটার জন্য কিন্তু এটা খুবই বেশি জনপ্রিয়। তারপর বলা হচ্ছে ডিউ টু দ্য এক্সপেনশন অফ দ্য আনরেগুলেটেড ট্যুরিজম, বলা হচ্ছে আনরেগুলেটেড অর্থাৎ কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, অনিয়ন্ত্রিত, আনরেগুলেটেড অনিয়ন্ত্রিত যে ভ্রমণকারীর সংখ্যা দিন দিন বাড়ছে, এক্সপেনশন মানে বৃদ্ধি পাওয়া, এই যে অনিয়ন্ত্রিত ভ্রমণকারীর সংখ্যা দিন দিন বাড়ছে, দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং এরোশন, তাই এই দ্বীপটা কি হচ্ছে, এটার কি ভাঙন বৃদ্ধি পাচ্ছে, এরোশন মানে কি ভাঙন বা ধ্বংস, এটার ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে। কন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, কন্টামিনেশন মানে হচ্ছে দূষণ, সারফেস মানে হচ্ছে কি উপরের যে স্থানটা আছে, আমরা তাহলে এখানে দূষণ লিখে ফেলি, দূষণ হচ্ছে কোন অংশটা দূষণ হচ্ছে, এটার সারফেসটা বা এটার উপরের অংশটুকু, অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াটার, এবং এটার নিচে অভ্যন্তরীণ যে পানি আছে সেটা দূষিত হচ্ছে। কেন দূষিত হচ্ছে, কারণ এই যে অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা বা অনিয়ন্ত্রিত ভ্রমণের জন্য। ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট, এবং বন্যপ্রাণীর কি হচ্ছে, বন্যপ্রাণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে কি এগুলো হারিয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো সঠিক জায়গায় নেই, অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং কি হচ্ছে আমাদের জনবৈচিত্র্য বা এই যে বৈচিত্র্য আছে এটা কি কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। আদার থ্রেডস, অন্যান্য হুমকি আছে, যেমন কাটিং অফ স্যান্ড ডিউন ভেজিটেশন ফর ফুয়েল উড অ্যান্ড হোটেল এস্টাবলিশমেন্ট, বলা হচ্ছে আমরা কি করছি, আমরা স্যান্ড বা বালির যে আস্তরণটা আছে, বা আইল্যান্ডে কি থাকে, মাঝখানে অল্প একটু জমি থাকে, আশেপাশে অনেকগুলো কি থাকে, আশেপাশে অনেকগুলো কি থাকে, পানি থাকে, রাইট, পানির মাঝখানে জমিটা থাকে, তাই বলা হচ্ছে মাঝখানে যে স্যান্ড আছে বা জমি আছে, এই জমিগুলো কি করা হচ্ছে, কাটা হচ্ছে। কেন কাটা হচ্ছে, ওই যে সবজির বাগান করার জন্য এবং ভালো ভালো হোটেল নির্মাণ করার জন্য। হোটেল কেন নির্মাণ করছে, ওই যে ট্যুরিস্টরা আসবে থাকতে, তাদের কাছে এটা বিক্রি করবে, সরি তাদেরকে থাকতে দিবে, তো এই যে একটা বিজনেস আছে, এটার জন্য তারা কি করছে, এই যে পরিবেশটা আছে সম্পূর্ণ পরিবেশটাকে কি ধ্বংস করে ফেলছে, সম্পূর্ণ পরিবেশটাকে কি ধ্বংস করে ফেলছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কেন করছে, হোটেল এস্টাবলিশমেন্ট, ফুয়েল অ্যান্ড উড, অর্থাৎ হচ্ছে হোটেল তৈরি করার জন্য এবং ভেজিটেশনের জন্য এগুলো করা হচ্ছে। Degradation of sand dune habitat, the harvesting of turtle eggs, indiscriminate exploitation of coral resources etc. আচ্ছা, আরো বলা হচ্ছে ডিগ্রেডেশন অফ স্যান্ড ডুয়েন হ্যাবিটেট, অর্থাৎ এই যে বালুগুলোর উপরে যে বাসস্থানগুলো আছে এগুলো কি হচ্ছে, এগুলো দিন দিন হ্রাস পাচ্ছে। দ্য হারভেস্টিং অফ টার্টেল এগ, টার্টেল মানে কি, টার্টেল মানে কচ্ছপ, এগ মানে কি কচ্ছপের ডিম, কচ্ছপের ডিমের যে পরিমাণটা কি এটাকেও কি ধ্বংস করা হচ্ছে। ইনডিসক্রিমিনেট এক্সপ্লয়টেশন অফ কোরাল রিসোর্সেস, এবং কোরাল যে সম্পদগুলো আছে এগুলোকে নির্বিচারে, এই যে কোরাল সম্পত্তিগুলো আছে এগুলোকে নির্বিচারে কি করা হচ্ছে, এগুলোকেও নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। টু অ্যাড্রেস দিস, এই সমস্যাগুলো সমাধান করার জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড সাম এরিয়াস অফ দ্য আইল্যান্ড অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, তাই আমাদের সরকার কি করেছে, এখানের কিছু অঞ্চলকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল অঞ্চল বা পরিবেশগতভাবে এগুলো কিসে আছে, দুর্বিষহ অবস্থায় আছে সেটা বলে আখ্যা দিয়েছে। প্রোহিবিটিং আনঅথরাইজড কনস্ট্রাকশন হেয়ার, এবং এখানে নিষিদ্ধ করেছে, প্রোহিবিট মানে কি নিষিদ্ধ করা, আনঅথরাইজড কনস্ট্রাকশন অর্থাৎ এখানে কোনো প্রকার কোনো নির্মাণাধীন কাজ করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ওকে, আশা করি আমরা সেন্ট মার্টিনের এই পার্টটুকু বুঝতে পেরেছি, এবং আমাদের সর্বশেষ অংশে বলা হচ্ছে
ক্রিটিসিজম অফ ইকোট্যুরিজম, অর্থাৎ ক্রিটিসিজম অফ ইকোট্যুরিজম মানে কি, এই ইকোট্যুরিজমের কিছু আলোচনা সমালোচনা, ইকোট্যুরিজমের কিছু সমালোচনা নিয়ে এখানে কথা বলা হয়েছে। ডেসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম, অর্থাৎ ইকোট্যুরিজম অনেক বেশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও the above mentioned examples suggest there are several criticisms of ecotourism as well। বলা হচ্ছে এগুলো অনেক বেশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও আমরা উপরের পড়াটি পড়ে বুঝতে পেরেছি যে এগুলোর কি অনেকগুলো সমালোচক দিকও আছে, এগুলোর অনেকগুলো সমালোচক দিকও আছে। আচ্ছা, জোবাইর হোসেন, আমাদের ক্লাসের সবগুলো লিংক যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে তুমি ভিডিওস অপশানে যে আমার সব ক্লাস পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই, সব ক্লাস রেকর্ডেড করা আছে, সেভ করা আছে। ওকে, তারপর বলা হচ্ছে ইনক্রিজ ট্যুরিজম টু সেন্সিটিভ এরিয়াস উইদাউট প্রপার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান অ্যাকচুয়ালি হার্ম দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইটস স্পিসিস বিকজ দ্য ইনফ্রাস্ট্রাকচার নিডেড টু সাস্টেইন ট্যুরিজম সাচ অ্যাজ রোডস ক্যান কন্ট্রিবিউট টু দ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। ওকে, কি বলা হচ্ছে, বিশাল একটা লাইন, সবাই একটু খেয়াল করো। এই যে কি বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ ট্যুরিজম, অর্থাৎ ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু দুর্বল অঞ্চলগুলোতে, উইদাউট কিসের ছাড়া, কোনটা ছাড়া, প্রপার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ সঠিক ম্যানেজমেন্ট নেই, সঠিক ব্যবস্থাপনা নেই, সঠিক চিন্তা ভাবনা নেই, এগুলো ছাড়াই কি দিন দিন আমাদের ভ্রমণটা বৃদ্ধি পাচ্ছে এবং এটা আমাদের ইকোসিস্টেম বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। অ্যান্ড ইটস স্পিসিস বিকজ, এবং এটার যে কি আছে, স্পিসি মানে কি বলো তো, জাত, স্পিসি মানে কি জাত, এই যে জাতগুলো আছে, কিসের জাত, বিভিন্ন মনে করো যে বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো আছে, সামুদ্রিক বিচিত্র প্রাণী যে আছে, এই প্রাণীগুলো কি হচ্ছে, এই প্রাণীগুলো কি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কেন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বিকজ অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো বা বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করা হচ্ছে। অ্যান্ড নিডেড টু সাস্টেইন ট্যুরিজম সাচ অ্যাজ রোডস ক্যান কন্ট্রিবিউট টু দ্য এনভায়রনমেন্ট, এবং কি করতে হবে, আমাদের যে সড়ক পথগুলো দিয়ে এই যে ভ্রমণ করা হচ্ছে সেগুলোও কি, সেগুলোরও ক্ষতি হচ্ছে। Ecotourism is also said by critics to have a negative impact on the local communities। বলা হচ্ছে ইকোট্যুরিজম সম্পর্কে সমালোচকরা বলেছে যে এটার একটা কি আছে, নেতিবাচক প্রভাবও আছে তাদের উপরে, লোকাল কমিউনিটিস বা স্থায়ী যে জনগণ আছে, স্থায়ী যে সম্প্রদায় আছে তাদের উপর এটার একটা নেতিবাচক প্রভাব আছে। বিকজ, কেননা the arrival of foreign visitors and wealth can shift political and economic conditions of the area। ওকে, কি বলছে একটু খেয়াল করো, বলা হচ্ছে যে ইকোট্যুরিজমের একটা নেতিবাচক প্রভাবও আছে, কেননা আমাদের যে ফরেন ভিজিটার্স আছে বা বিদেশ থেকে যারা আসে এটাকে ভ্রমণ করতে, যে দর্শকরা আছে, তাদের যে ওয়েলথ আছে, অ্যান্ড ওয়েলথ অর্থাৎ তাদের যে সম্পদ আছে, ক্যান শিফট পরিবর্তন করতে পারে কি, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থা আছে ওই এরিয়ার সে অবস্থাটা পরিবর্তন করতে পারে। ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন ট্যুরিজম, এবং সেটা কি করতে পারে, এমন হতে পারে যে সে অঞ্চলটা সম্পূর্ণ ভ্রমণের উপর নির্ভরশীল, অর্থাৎ সে অঞ্চলটা ভ্রমণের যে অর্থ আসছে বা ভ্রমণের খাত থেকেই সে অঞ্চলটা চলছে বা সেটার উপরে নির্ভরশীল, এমন হতে পারে। দেন ইটস ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিস, এবং এটার যে গৃহস্থালী অর্থনৈতিক অনুশীলন আছে সেটা থেকে কিন্তু সম্পূর্ণ দূরে সরে আসতে পারে। ওয়াইল অপরপক্ষে ইকোট্যুরিজম বিকামস পপুলার, এবং ইকোট্যুরিজম কি হচ্ছে, পপুলার বা জনপ্রিয় হচ্ছে। উই মাস্ট হাউএভার, যেভাবেই হোক আমাদের উচিত রিমেইন কশিয়াস, অর্থাৎ কি আমাদের সতর্ক থাকা উচিত, অ্যাবাউট কোন বিষয়, ইটস অ্যাডভার্স এফেক্ট, অ্যাডভার্স মানে বিপরীত, এফেক্ট মানে প্রভাব, এটার বিপরীত প্রভাব সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত। অ্যান্ড ডু আওয়ার বেস্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম, এবং আমাদের কি করা উচিত, আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য এবং আমাদের জীববৈচিত্র্যকে বাঁচানোর জন্য আমাদের কিছু ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের কিছু ব্যবস্থা নেওয়া উচিত। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। মেইনলি প্যাসেজটা বেশ বড় ছিল, সম্পূর্ণ প্যাসেজটা আসে না, কখনো কখনো মাঝে থেকে কিছু অংশ আসে। আমরা প্রথমেই তো বুঝতে পেরেছি যে মেইনলি এই জিনিসটা কি বা ইকোট্যুরিজম জিনিসটা কাকে বলে, ইকোট্যুরিজম জিনিসটা কি। তারপর আমরা জানতে পেরেছি এটা কিছু প্রিন্সিপালস আছে, কখন কোনটা ইকোট্যুরিজম বলে আমরা গণ্য করতে পারবো। তারপরে বলা হচ্ছে ডোমেস্টিক মানে গার্হস্থ্য। ওকে, তারপর আমরা বুঝতে পেরেছি যে সেন্ট মার্টিনের ব্যাপারটা এবং সেন্ট মার্টিনের এখানে যে প্রভাবগুলো পড়ছে, মানুষের যে প্রভাবগুলো আছে এবং এটার বিষয়ে যে ক্রিটিসিজম বা মানুষের মন্তব্য আছে সেটা সম্পর্কে জানতে পেরেছি। আচ্ছা, একজন মানুষ পাগল হয়ে যাইতেছে, এমডি শাহরিয়ার হাসান সিয়াব, ম্যাডাম আপনি কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন? আরও 100 বার কোশ্চেন করলেই কি আমি তো দেখবো, আমি একবার দেখলেই আমি দেখবো না ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না।
প্যাসেজের মূল ভাবটা বলেন। বিশাল বড় প্যাসেজ, মূল ভাব বলে দিয়েছি ভাইয়া, বলে দিয়েছি। মেইনলি আমাদের নেক্সট লাস্ট যে অংশটা থেকে পরীক্ষায় বেশি আসে সেন্ট মার্টিনের অংশটা, সেটা কোন অংশ থেকে আসতে পারে এই তো বলে দিয়েছি। সেন্ট মার্টিনের যে অংশটা আছে তা থেকে এই যে নিচে পর্যন্ত, এই যে এই পর্যন্ত লাস্টের পর্যন্ত ক্রিটিসিজম অ্যান্ড সেন্ট মার্টিন, এই দুইটা পার্ট মিলায় আসে। ওকে, ক্লিয়ার আপু? সবাই আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে দিবে। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে ক্লাসে মেনশন করে। ইনফ্রাস্ট্রাকচার, সিয়াম, ইনফ্রাস্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে অবকাঠামো। অবকাঠামো। আপু রিয়ারেঞ্জের ক্লাস নেবেন? অবশ্যই নিব, ইনশাআল্লাহ নিব। উইচ ইউনিট? ইউনিট 7। হ্যাঁ, সাজেশন দেওয়া হবে, কোনো সমস্যা নেই, সাজেশন দেওয়া হবে। আচ্ছা, সবাই একটু ক্লাসটি শেয়ার করো, বন্ধুদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও। আচ্ছা, কোয়েশ্চেন দেন, আমরা অ্যান্সার করি। অবশ্যই দিব, অবশ্যই দিব। মডেল টেস্ট সলভ করব রেগুলার। হ্যাঁ, অবশ্যই সলভ করবে, তারপর মডেল টেস্টের উপর কোয়েশ্চেন প্লিজ। এইভাবে যদি আমরা এক্সাম দিই তাহলে ফাইনাল এক্সামে 100% কমন পাবো। হ্যাঁ, আমরা তো মডেল কোয়েশ্চেন সলভ করছি, প্রতিদিনই মডেল কোয়েশ্চেন সলভ করছি, প্রতিদিনই মডেল কোয়েশ্চেন সলভ করছি। ওকে, কশিয়াস মানে সতর্ক হওয়া, কশিয়াস মানে সতর্ক হওয়া। আচ্ছা, মারুফ ইভান চৌধুরী আসিফ বলেছে। ওকে, ধন্যবাদ তোমাকে ভাইয়া। রিয়াজ আমি বলে দিয়েছি, অবশ্যই আমরা এইভাবেই করছি। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী অংশটিতে চলে যাব, পরবর্তী অংশটিতে চলে যাব। ওকে, পরবর্তী অংশটিতে চলে যাব। পরবর্তী অংশটিতে আমরা আমাদের কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। আমি চাই তোমরা যেন সবাই আমার সাথে সাথে এই এমসিকিউ গুলোর উত্তর দাও। তোমরা সবাই যেন আমার সাথে সাথে এমসিকিউ গুলোর উত্তর দাও। ওকে, বলা হচ্ছে প্রথমে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, বিকল্পগুলো থেকে সঠিক উত্তর বেছে নিতে বলা হয়েছে। প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে দ্য ডেসক্রিপশন অফ সেন্ট মার্টিন আইল্যান্ড শোজ দ্যাট। আচ্ছা, আমরা যে সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে এতক্ষণ বিবৃতি পড়েছি, এটা আমাদের কি বোঝাচ্ছে? যে ইট হ্যাজ রিচ, এটা কি দ্বারা সমৃদ্ধ? এটা কি দ্বারা সমৃদ্ধ? মারিন ডাইভার্সিটি অর্থাৎ সামুদ্রিক জীববৈচিত্র্য, গ্রিনিশ ল্যান্ডস্কেপ অর্থাৎ সবুজ ভূদৃশ্য, টেরিটোরিয়াল বায়োডাইভার্সিটি, টেরিটোরিয়াল মানে কি আঞ্চলিক, টেরিটোরিয়াল মানে হচ্ছে আঞ্চলিক, এবং বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্য। আঞ্চলিক, আঞ্চলিক জীববৈচিত্র্য না প্যাস্টোরাল ল্যান্ড। প্যাস্টোরাল ল্যান্ড মানে কি? প্যাস্টোরাল ল্যান্ড মানে হচ্ছে যাজকীয় জমি, যাজকীয় জমি। আচ্ছা, আমাকে একটু বলো যে 1 নম্বরের উত্তর কি হবে? 1 নম্বরের উত্তর কি হবে? ওকে, মিনহাজউদ্দিন ইসলাম বলেছে, রুমেল আহমেদ মাসুম বলেছে। আমি আরো কয়েকটি উত্তর চাচ্ছি। সিয়াম, তোমার উত্তরটি হয়নি ভাইয়া, আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো। আচ্ছা, আমি একটু চাচ্ছি তোমরা আরেকটু চেষ্টা করো, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে 1 নাম্বারটি কি হবে। ওকে, একে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে যে সেন্ট মার্টিন কোন জিনিসটা দিয়ে সমৃদ্ধ? ম্যারিন বায়োডাইভার্সিটি অর্থাৎ সামুদ্রিক জীব বৈচিত্র্য সমৃদ্ধ, সামুদ্রিক জীব বৈচিত্র্য সমৃদ্ধ। আমি কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি প্যাসেজটি পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99%, সেটা যে বোর্ডেই হোক না কেন, সেটা যে বোর্ডেই হোক না কেন। ওকে, দুয়ে বলা হচ্ছে কি? দুয়ে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লাইফ ইন দ্য 4th লাইন অ্যান্ড 7th প্যারাগ্রাফ। অর্থাৎ 7 নম্বর প্যারাগ্রাফের 4 নম্বর লাইনে একটা শব্দ আছে লাইফ, সেখানে লাইফ বলতে কি বোঝানো হয়েছে? সোল, সোল মানে আত্মা, অপোজিট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর বিপরীত, বিইংস, এবং অ্যানিমেশন। অ্যানিমেশনের বাংলা কিন্তু অ্যানিমেশনই। ওকে, আমাকে একটু বলো যে 2 নম্বরটির উত্তর কি হবে?
এক নাম্বারটির উত্তর কি হবে আমাকে একটু সবাই জানিয়ে দাও। এক নাম্বারটির উত্তর কি হবে? সবাই একটু ক্লাসটি শেয়ার করো, কমেন্ট বক্সে বন্ধুদেরকে মেনশন করে দাও। এক নাম্বারটির উত্তর কি হবে? সরি, 2 নাম্বারটির উত্তর কি হবে? 2 এর উত্তর কি হবে? ওকে, আরাফাতুল ইসলাম জিহাদ বলে দিয়েছে 2 এর 2 হয়নি ভাইয়া। আচ্ছা, ইউটিউবে বলেছে 2 এর 1 না, 2 এর 1 হবে না। ওকে, সাদমান হাসান সঠিক উত্তর দিয়েছে এবং সবার আগে সঠিক উত্তর দিয়েছে, বলছে 2 এর 3। রাইট, 2 এর 3 নাম্বারটি হবে, 2 এর 3 নাম্বারটি হবে। তাহলে আমরা 2 এর 3 নাম্বারটি দাগিয়ে ফেলি। লাইফ মানে কি? বিইংস। লাইফ মানে কি? বিইংস। ওকে, হিউম্যান বিইং বলি না আমরা, হিউম্যান বিইং। আচ্ছা, রাতুল বলছে 2 এর 3, অনেকেই 2 এর 3 বলেছে। আমি সবার আগে উত্তর চাই এবং একজন আরেকজনটি দেখে উত্তর দেবে, নিজেরা চেষ্টা করো। 3-এ বলা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম ফর কনজারভেশন। কনজারভেশন মানে সংরক্ষণ, এখন এটা সমার্থক শব্দ নিচের কোনটা সেটা বের করতে হবে। কনসেপশন, কনসেপশন মানে ধারণা। প্রিভেনশন, প্রিভেনশন মানে প্রতিকার। প্রোটেক্ট মানে কি? সুরক্ষা। মেইনটেইনেন্স, মেইনটেইনেন্স মানে কি বলো তো? মেইনটেইনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ। তাহলে কনজারভেশন মানে সংরক্ষণ। তাহলে এখানে সমার্থক শব্দ কোনটা হবে বলো? সমার্থক শব্দ কোনটা হবে? সাজেশন কবে দিবেন? আচ্ছা, সাজেশন দেওয়া হবে, বলা হয়েছে, এত অধৈর্য হওয়ার কিছু নেই। সাজেশন দেওয়া হবে, বলা হয়েছে, দিয়ে দিব। ওকে, মৌ বলেছে 3 এর 3 হয়নি আপু, 3 এর 3 হবে না। দেখো এখানে কনজারভেশন মানে সংরক্ষণ, প্রোটেকশন মানে প্রোটেক্ট মানে সুরক্ষা করা, মেইনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ। ওকে, সাদমান বলেছে টপ মোমেন্ট বলেছে, অনেকেই উত্তর দিয়েছে। সাজ্জিব বলেছে 3 এর 4 নাম্বার হবে, রাইট। ও সূর্য বলেছে 4। অনেকে প্রোটেক্ট বলছে, না প্রোটেক্ট হবে না, প্রোটেক্ট হবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি উত্তর হবে কি 3 এর 4 নাম্বারটা, অর্থাৎ সংরক্ষণ মানে কি? রক্ষণাবেক্ষণ করা, মেইনটেনেন্স। 4-এ বলা হচ্ছে চুজ আ সিনোনিম ফর সিনোনিম অফ এরোশন। এরোশন মানে ভাঙন, ফ্রম দ্য অল্টারনেটিভ। আচ্ছা, ভাঙন শব্দটি সমার্থক শব্দ নিচের কোনটি? কন্টামিনেশন মানে দূষণ। কলিশন মানে কি? কলিশন মানে হচ্ছে কি? ধ্বংস বা ভাঙন। ডেটেরিওরেশন, ডেটেরিওরেশন মানে কি বলো তো? ডেটেরিওরেশন মানে কি? ওকে, তাহলে এখানে বলা হয়েছে এরোশন মানে ভাঙন, যেখানে শব্দ হচ্ছে কন্টামিনেশন মানে দূষণ, কলিশন মানে সংঘর্ষ, ডেটেরিওরেশন, ডেটেরিওরেশন মানে হচ্ছে অবনতি, এবং অ্যাবডাকশন মানে হচ্ছে অপহরণ। অ্যাবডাকশন মানে হচ্ছে কি? অপহরণ। অ্যাবডাকশন মানে হচ্ছে কি? অপহরণ। ওকে, অনেকে উত্তর দিয়েছে 4-এর 2, 4-এর 2 হবে না, 4-এর 2 হবে না। এরোশন মানে ভাঙন, কলিশন মানে সংঘর্ষ। আচ্ছা, সাকিব বলছে ম্যাম 2 নাম্বারটা আবার একটু বলেন। অবশ্যই বলে দিচ্ছি। 2-এ বলা হচ্ছে যে লাইফ, 4 নাম্বার 7 নাম্বার প্যারাগ্রাফের 4 নাম্বার লাইনে একটি শব্দ আছে লাইফ, এটি দিয়ে কি বোঝানো হয়েছে? বিইং বোঝানো হয়েছে। বিইং মানে কি? হিউম্যান বিইং আমরা বলি না, মানব জাতি, সেটাই বোঝানো হয়েছে। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 4-এর হবে 3 নাম্বারটা, 4-এর হবে 3 নাম্বারটা। ডেটেরিওরেশন, ডেটেরিওরেশন মানে কি? অবনতি। অবনতি মানে ভাঙন বুঝায় না, অবনতি মানে ভাঙন বুঝায়, ধ্বংস বুঝায়। আর কলিশন মানে সংঘর্ষ, এরোশন মানে ভাঙন। এটা তো একটার সাথে আরেকটা কোনো সম্পর্কই নাই, যারা যারা 4-এর 2 নাম্বারটা বলছো। ওকে, অ্যামং দ্য ফলোয়িংস হুইচ ইজ নট আ থ্রেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড। বলা হচ্ছে নিচের কোনটি সেন্ট মার্টিন আইল্যান্ডের জন্য একটি হুমকি নয়? নিচের কোনটি সেন্ট মার্টিন দ্বীপের জন্য হুমকি নয়? কন্টামিনেশন অফ গ্রাউন্ড, অর্থাৎ দূষণ, আমাদের যে ওখানে মাটি আছে সেটার দূষণের কথা বলা হয়েছে। এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ কি? বন্যপ্রাণীর বিলুপ্ত, এক্সটিংশন মানে বিলুপ্ত হওয়া। কন্টামিনেশন অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ পরিবেশ দূষিত হওয়া। ডিসঅর্ডার অফ বায়োডাইভার্সিটি। কোনটি হবে উত্তর?
ওকে 4 নাম্বার আবার বলেন। 4 এ এরোশনের সমার্থক শব্দ চাওয়া হয়েছে। এরোশন মানে ভাঙন, ডেটেরিওরেশন মানে কি? ডেটেরিওরেশন মানে হচ্ছে অবনতি। এখানে যারা যারা কলিশন বা দুই বলেছো সংঘর্ষ হবে না, কারণ সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে আমরা জানি, কিন্তু এখানে এরোশনের সাথে সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। অবশ্যই 3 নাম্বারটি হবে। ওকে 5 এ কি হবে তাহলে? 5 এ কি হবে? কোনটি সেন্ট মার্টিন আইল্যান্ডের জন্য একটা হুমকি নয়? কোনটি সেন্ট মার্টিন আইল্যান্ডের জন্য হুমকি নয়? সেন্ট মার্টিন দ্বীপের জন্য কোনটি হুমকি নয়? ওকে সবাই ভুল উত্তর দিচ্ছ, কারো উত্তরই সঠিক হচ্ছে না। ওকে হুমকি নয় বলছে, হুমকি নয় বলছে, এটা একটা হুমকি, এটা একটা হুমকি, এগুলো বলাই আছে, এগুলো বলাই আছে। হুমকি নয় কোনটা? কন্টামিনেশন অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ পরিবেশগত দূষণ। আচ্ছা 6 বলা হচ্ছে হোয়াট উড বি দ্য সুইটেবল টাইটেল ফর 6th and 7th প্যারাগ্রাফ, অর্থাৎ 6 নাম্বার এবং 7 নাম্বার প্যারাগ্রাফের জন্য কোনটি সঠিক শিরোনাম হবে? কোনটি সঠিক শিরোনাম হবে? সেন্ট মার্টিনস আইল্যান্ড ডেট্রিরিওশন। আচ্ছা অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ডের কি হবে? ডেট্রিরিওশন বা অবনতি। সেন্ট মার্টিন আইল্যান্ড ইনস অ্যান্ড আউট, অর্থাৎ কি সূক্ষ্মভাবে, ইনস অ্যান্ড আউটস। ইনস অ্যান্ড আউটস মানে কি? অভ্যন্তরীণভাবে, বহির্ভাবে, সবভাবে, অর্থাৎ কি সূক্ষ্মভাবে। 3 নম্বর অপশনে বলা হচ্ছে থ্রেটস টু সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপের জন্য যে হুমকিগুলো আছে, সেন্ট মার্টিনস আইল্যান্ড ওয়ে টু বি রিকভার্ড, অর্থাৎ কি কি ভাবে আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডগুলোকে সমস্যা থেকে মুক্ত করতে পারি। তাহলে আমার উত্তর কি হতে পারে? 6 নাম্বারটা, যে 7 নাম্বার প্যারাগ্রাফের জন্য কোনটি সঠিক শিরোনাম? ম্যাম এটা কোন বোর্ড? আমার খেয়াল আসছে না কোন বোর্ড। আচ্ছা শাহ ইমরান বলছে 6-এর 4 হবে না, 6-এর 4 হবে না। শান্ত সর্দার বলছে 6-এর 4 হবে না। এখানে কি বলা হয়েছে যে আমরা সেন্ট মার্টিনটাকে কিভাবে আমরা এটা সমস্যা থেকে বের করতে পারবো? এটা তো বলা হয়নি। ওকে আমরা বলতে পারি যে 6-এর 3 নাম্বারটি হবে, 6-এর 3 নাম্বারটি হবে। সবাই ভুল উত্তর দিচ্ছে। 6-এর 3 নাম্বারটি হবে। ফয়সাল হোসেন বলছে 6-এর 3, রাইট। থ্রেটস টু মার্টিনস আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন আইল্যান্ডের যে হুমকি আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। সাথে বলা হচ্ছে which of the followings is the most suitable suggestion in your opinion, নিচের কোন সাজেশনটি বা কোন সাজেশনটি হচ্ছে কি তোমার মতে সবচেয়ে সঠিক? থ্রেটস টু দ্য আইল্যান্ডস উড বি ওভারকাম, অর্থাৎ কোন সাজেশনটির মাধ্যমে এই যে আইল্যান্ড বা দ্বীপ আছে সেই যে হুমকি আছে সেই হুমকিগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ইফ দ্য অথরিটি টেক্স মোর প্রিভেনশন মেজার্স, যদি কর্তৃপক্ষ কি করে আরও বেশি সংরক্ষণ বা প্রতিকারের উপায়, প্রতিকারের পদক্ষেপ নেয়। ইফ দ্য নেটিভস অ্যান্ড ভিজিটার্স অ্যাক্টিভস মোর রেসপন্সিবলি, ইফ দ্য প্রবলেমস আর অ্যাড্রেসড, ইফ দ্য রং ডুয়ার্স আর ব্রট টু ইনজাস্টিস। রং ডুয়ার্স মানে কি? যারা কি অন্যায়কারী, অন্যায়কারী, রং ডুয়ার্স। আচ্ছা আমরা কোথায় ছিলাম? 8 নম্বরে ছিলাম না, সরি 7 নম্বরে ছিলাম, যে আমরা এই সমস্যা থেকে কিভাবে কাটিয়ে উঠতে পারি সেটার জন্য নিচের কোন সাজেশনটি যুক্তিযুক্ত, কোন কাজটি যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত। ওকে তাহলে 7-এর উত্তর কি হবে?
সাতের উত্তর। ওকে, আলভি বলছে 1 নাম্বারটা, প্যাসেজটা অনেক হার্ড, রাইট। ফয়সাল হোসেন প্যাসেজটা যেমন হার্ড, পরীক্ষায় আসার জন্য আমি অলরেডি বলে দিয়েছি 99.99% গুরুত্বপূর্ণ। ওকে, সাতের কি হতে পারে তাহলে? সাতের কি হতে পারে? সাতের হবে 2 নাম্বারটা, যে আমাদের কি উচিত, অর্থাৎ সেখানে যে স্থানীয়রা আছে বা দেশীয় আছে এবং সেখানে যে দর্শনকারীরা আছে তাদের সবাইকে কি হতে হবে, রেসপন্সিবল হতে হবে বা নিজেদের কাজের প্রতি সতর্ক হতে হবে, দায়িত্ববান হতে হবে। 8 বলা হচ্ছে সিলেক্ট দ্য সিনোনিম অফ ইনডিসক্রিমিনেট ফ্রম বিলো। ইনডিসক্রিমিনেট শব্দটির সমার্থক শব্দ কি? ইনডিসক্রিমিনেট শব্দটির সমার্থক শব্দ কি? ইনডিসক্রিমিনেট মানে কি? নির্বিচারে, র্যান্ডম, এলোপাতারি ভাবে। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। নর্মাল, সাধারণ, কেয়ারলেস। কোনটি হতে পারে ইনডিসক্রিমিনেটের সমার্থক শব্দ? 8 নাম্বারটি কি হবে একটু জানতে চাচ্ছি। ওকে, সঠিক উত্তর দিয়েছে একজন, আকাশ বলেছে সঠিক উত্তর, ধন্যবাদ তোমাকে ভাইয়া। মাসুম বলছে, সামির বলেছে, ফয়সাল বলছে 8-এর 1, রাইট। 8-এর 1 নাম্বারটি হবে, ইমন বলেছে 8-এর 2, না 8-এর 1 নাম্বার হবে, 8-এর 1 নাম্বার হবে, 8-এর 1 নাম্বারটি হবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে 8-এর 1 নাম্বার। তাহলে আমরা 8-এর 1 নাম্বার টিক দিয়ে দিলাম, সরি আমি 9-এর 1-এ টিক দিছি কেন? 8-এর 1 নাম্বার অর্থাৎ কি? ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে বা র্যান্ডমলি, এলোপাতারি ভাবে। ওকে, 9 বলা হচ্ছে অফ দ্য ফলোইংস, নিচের অপশনস গুলো থেকে উইচ ইজ নট ট্রু অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে নিচের কোনটি সত্যি নয়, অর্থাৎ নিচের কোনটি মিথ্যা? ইট ইজ আ কোরাল আইল্যান্ড, এটা তো সত্যি, রাইট, এটা একটি কি? কোরাল দ্বীপ। ইট ইজ এন্ডেঞ্জার্ড, এটা কি? বিপদাপন্ন, এটা কি? বিপদাপন্ন, এটা তো সত্যি কথা। ইট ইজ ইনরিচড উইথ ম্যারিন লাইফ, এটা জীববৈচিত্র্য দিয়ে সমৃদ্ধ, এটাও সত্যি কথা। তাহলে অ্যান্সার হবে 4 নাম্বারটা। ইট ইজ আ হাব ফর ইকোট্যুরিজম, এটা কি ইকোট্যুরিজমের একটা অংশ? না, এটা কিন্তু ইকোট্যুরিজমের অংশ নয়, এটা ইকোট্যুরিজমের অংশ নয়। তাহলে হবে কি 4 নাম্বারটা। ওকে, একজন বলছে 8 নাম্বারটা বুঝেন, আমি অলরেডি বলেছি 8 নাম্বারটা ভাই। ইনডিসক্রিমিনেট মানে কি? নির্বিচারে, নির্বিচারে সমার্থক শব্দ কোনটি? র্যান্ডমলি বা এলোপাতারি ভাবে। আচ্ছা, আমরা 8ও বুঝেছি, 9ও বুঝেছি, 9-এর 4 নাম্বারটি হবে অবশ্যই, কারণ বাকি সবগুলো কি সত্যি, এখানে কোনটি সত্যি নয় সেটা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ কোনটি মিথ্যা। তারপরে 10-এ বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া মিনস, অর্থাৎ ইকোলজিক্যালি বা পরিবেশগতভাবে ক্রিটিক্যাল অঞ্চল, এই পরিবেশগতভাবে কোনটি ক্রিটিক্যাল? আচ্ছা, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? A conserved area of environmental importance, a location protected from others, a conserved environment of economical importance, এবং লাস্টে অপশনে বলা হচ্ছে an area enriched with natural beauties and livings। দশের কি হবে? সবাই একটু জানাও আমাকে 10 নম্বরের উত্তর কি হবে? ওকে, শান্ত সর্দার বলেছে 10-এর 3, না ভাইয়া হয়নি, আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো, 10-এর 3 হয়নি। ওকে, আরেকজন বলছে 10-এর 4, হয়নি ভাইয়া। একজন 3 বলতেছো, একজন 4 বলতেছো, বাকিটা 2-1 বলে দাও, সমস্যা নাই। হয়নি, হয়নি, উত্তর হয়নি, উত্তর হয়নি। ওকে, সাফাত উত্তর বলেছে 10-এর 1, রাইট, 10-এর 1 নাম্বারটি হবে, 10-এর 1 হবে। অনন্ত বলেছে 10-এর 1। ওকে, অর্থাৎ যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এমন একটা অঞ্চল যেটাকে সংরক্ষণ করা হয়েছে এবং এটার কি এনভায়রনমেন্টাল ইম্পর্টেন্স, এটার পরিবেশগত গুরুত্ব অনেক বেশি, এটা পরিবেশগত গুরুত্ব অনেক বেশি, এই জন্য এটাকে কি সংরক্ষিত করে রাখা হয়েছে। ওকে, 11তে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্সিটিভ ইউজ ইন সেকেন্ড লাইন সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ, অর্থাৎ
দ্বিতীয় শেষ প্যারাগ্রাফে দ্বিতীয় লাইনে একটা শব্দ ব্যবহার করেছে সেনসিটিভ। এই শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? রিঅ্যাক্টিভ অর্থাৎ প্রতিক্রিয়াপূর্ণ। ভালনারেবল, ভালনারেবল মানে কি দুর্বল, সেনসিটিভ মানে কি দুর্বল। রেসপন্সিভ অর্থাৎ প্রতিক্রিয়াপূর্ণ। রিসেপটিভ অর্থাৎ গ্রহণযোগ্য। আমরা কিন্তু বুঝতেই পেরেছি 11 উত্তর কি হবে। 11 উত্তর কি হবে অলরেডি কিন্তু বুঝেই গিয়েছি। সেনসিটিভ মানে দুর্বল, ভালনারেবল মানে দুর্বল, তাহলে কোনটি হবে? অবশ্যই 2 নাম্বারটি হবে। 11-2 হবে, রাইট? 11-2 হবে। নাজমা বলেছে 11-2, রাইট, 11-2 হবে। ওকে, 12 বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ শিফট ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা, শিফট শব্দটির সিনোনিম কি? শিফট, শিফট শব্দটির সিনোনিম কি? মুভ, ট্রান্সফার, চেঞ্জ, ফরওয়ার্ড। মুভ, ট্রান্সফার, চেঞ্জ, ফরওয়ার্ড। অনেকেই সঠিক উত্তর দিয়েছে 11-2। আচ্ছা, সূর্য অলরেডি 12 নম্বরের উত্তর দিয়ে ফেলেছে এবং সঠিক উত্তর দিয়েছে। নাজমা আপু তোমার উত্তরটি হয়নি, রহমান তোমার উত্তরটি হয়নি। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে শিফট মানে কি? শিফট মানে হচ্ছে চেঞ্জ। শিফট মানে কি? চেঞ্জ করা, রাইট? তাহলে আমরা এখানে উত্তর দিতে পারি কি 3 নাম্বারটি। বলা হচ্ছে which of the following is a synonym of a species, is a synonym of a species, অর্থাৎ স্পিসি এই শব্দটির সমার্থক শব্দ কি? স্পিসিস এই শব্দটির সমার্থক শব্দ কি? জনার, জনার মানে কি? জনার মানে হচ্ছে ধরন। ডিভিশন মানে কি? বিভাগ। আর অর্গানিজম, অর্গানিজম মানে কি? অর্গানিজম মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, যেটাকে আমরা বলি লাইফ মানে আমরা জানি জীবন। তাহলে এখানে স্পিসিস দিয়ে কি বোঝানো হয়েছে? স্পিসিস দিয়ে কি বোঝানো হয়েছে? স্পিসিস দিয়ে কি বোঝানো হয়েছে? স্পিসিস মানে আমরা কি বলতে পারি? 13-র 1 নম্বরটা বা জনার বলতে পারি, রাইট? স্পিসিস মানে 13-র 1 নম্বরটা বা জনার বলতে পারি, অর্থাৎ কি? জাত বা ধরন, কোন জাতের, কোন ধরনের। ওকে, 14তে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে কি? অবকাঠামো। অবকাঠামো, অবকাঠামো দিয়ে কি বোঝানো হয়? গ্রাউন্ড ওয়ার্ক, বিল্ডিং, ম্যাপ, আউটলাইন। গ্রাউন্ড ওয়ার্ক, বিল্ডিং, ম্যাপ, আউটলাইন। ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা বলতে পারি গ্রাউন্ড ওয়ার্ক। যেটাকে আমরা কি বলতে পারি? গ্রাউন্ড ওয়ার্ক বলতে পারি। 15তে বলা হচ্ছে which one is synonymous with degradation in the last line of the last second paragraph। আচ্ছা, ডিগ্রেডেশনের সাথে সমার্থক শব্দ কোনটা? ডিগ্রেডেশনের সাথে সমার্থক শব্দ কোনটা? ডিগ্রেডেশন মানে কি? নিচে নামা বা অবনতি হওয়া। অবনতি হওয়া বা নিচে নামা। ওকে, অপশনস আছে ডিজাস্টার ধ্বংস, ক্রাইসিস সংকটাপন্ন, ক্যালামিটি দুর্যোগ, ডেটেরিওরেশন। ডেটেরিওরেশন মানে কি? ডেটেরিওরেশন মানে হচ্ছে অবনতি। আমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছি উত্তর কোনটা হতে পারে। আনোয়ার হোসেন বলে দিয়েছে 15-র 4 নাম্বারটা, রাইট? 15-র 4 নাম্বারটা সবার আগে সঠিক উত্তর দিয়েছে আনোয়ার হোসেন, ধন্যবাদ তোমাকে ভাইয়া। 15-র কি 4 নাম্বারটি হবে? 15-র 4 নাম্বারটি হবে। 15-র উত্তর 4 নাম্বারটি হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি 15-র 4 নাম্বারটি হবে। আমরা এমসিকিউগুলো সবগুলোই বোঝার চেষ্টা করেছি। আমরা একটু পরবর্তী অংশটিতে চলে যাব। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছক আছে, আমরা একটু ছকটি ফিল আপ করবো। ওকে, প্রথমে বলা হচ্ছে হু অর হোয়াট, কে বা কি, অ্যাক্টিভিটি বা কার্যক্রম, ওয়াই অ্যান্ড হোম, কে বা কেন, প্লেস অর হোয়াট, হাউ। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলা হচ্ছে ইকো ট্যুরিজম সিগনিফিকেন্টলি ওয়ার্কস for dash endangered location, minimizing the impact of visiting। আচ্ছা, এই যে ইকো ট্যুরিজমটা আছে এটা কাদের জন্য কাজ করে? এটা কেন কাজ করছে? এটা কিভাবে কাজ করছে? for dash significantly works dash, significantly works for dash,
সিগনিফিক্যান্টলি ওয়ার্কস ফর কনজারভেশন। আমরা পড়েছিলাম, আমরা যখন প্যাসেজটি পড়েছিলাম আমরা তখনই পড়েছিলাম যে এটা কিসের জন্য কাজ করে, কনভারসেশন না কনজারভেশন। মিমোসা হক মিম, কনভারসেশন হচ্ছে মানে কি কথা বলা বা কথোপকথন যেটাকে আমরা বলি, আর কনজারভেশন মানে কি সংরক্ষণ। তাহলে এখানে কি হবে, কনজারভেশন হবে। এটা কেন কাজ করে, কনজারভেশনের জন্য কাজ করে, অর্থাৎ যেই সকল স্থানগুলো বিপদাপন্ন সেই সকল জায়গাকে কনজারভেট করার জন্য কাজ করে থাকে, কনজারভেশন। আমরা এখানে লিখতে পারি কনজারভেশন। ওকে, তারপরে দেখতে পাচ্ছি ড্যাশ ইজ প্রোভাইডেড ফর দ্য ট্রাভেলার্স অ্যাবাউট দ্য এরিয়াস বাই ইকোট্যুরিজম। ড্যাশ ইজ প্রোভাইডেড, কোন জিনিসটি প্রোভাইড করা হয়ে থাকে, কোন জিনিসটি দেয়া হয়ে থাকে, ড্যাশ ইজ প্রোভাইডেড ফর দ্য ট্রাভেলার্স, অর্থাৎ ভ্রমণকারীদের জন্য কোন জিনিসটি দেয়া হয়ে থাকে। ইকোট্যুরিজমের ক্ষেত্রে আমরা দেখেছি না যে আমরা এই ধরনের ট্যুরিজম থেকে কি পাই, শিক্ষা পাই, এডুকেশন। ওকে, মিমোসা বলেছে এডুকেশন, রাইট, সঠিক হয়েছে, এডুকেশন হবে। আমরা এই ধরনের ভ্রমণ থেকে কি পাই, এডুকেশন পাই, শিক্ষা পাই। তাহলে লিখতে পারি এখানে এডুকেশন ইজ প্রোভাইডেড। এডুকেশন ইজ প্রোভাইডেড। ওকে, তারপরে বলা হচ্ছে বেনিফিটস আর গেইনড ফর ড্যাশ ইম্পোভারিশড প্লেসেস। বেনিফিটস অর্থাৎ সুযোগ সুবিধা, আর গেইনড ফর ড্যাশ, কাদের জন্য বেনিফিটস পাওয়া যায়, কিসের জন্য বেনিফিট পাওয়া যায়, আমরা কি কি কাজের জন্য বেনিফিট পাই। নোটের অবস্থা এমন কেন? আচ্ছা, তিনে তাহলে আমরা কি লিখতে পারি যে কেন ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের জন্য কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলা হয়েছিল যে ইকোট্যুরিজমের জন্য আর গেইন ফর ড্যাশ, ইকোট্যুরিজম কাদের কেন করা হয়, ইকোট্যুরিজম কি করে, বৃদ্ধি করে, কোন জিনিসটা বৃদ্ধি করে, ইকোনমিক যে ডেভেলপমেন্ট আছে সেটা করে বা অর্থনৈতিক উন্নয়ন করে। তাহলে আমরা এখানে লিখতে পারি না 3 নম্বরে অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, 5-এ কি 4 নম্বরে বলা হচ্ছে ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ইম্পোভারিশড প্লেসেস, অর্থাৎ দরিদ্র যে স্থানগুলো আছে সেগুলো অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি করে কিসের মাধ্যমে, থ্রু ড্যাশ, কিসের মাধ্যমে, সেখানে লেখাই ছিল কিন্তু কিসের মাধ্যমে করে, ইকোট্যুরিজমের মাধ্যমে। শূন্যস্থান এভাবে আসবে কি, অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে। আমরা কি লিখতে পারি এখানে, আমরা এখানে লিখতে পারি কিসের মাধ্যমে অবস্থার উন্নতি করছে, ইকোট্যুরিজমের মাধ্যমে, ইকোট্যুরিজমের মাধ্যমে। আমরা তাহলে কি লিখতে পারি 4 নম্বরে ইকোট্যুরিজম, 4-এ লিখতে পারি কি ইকোট্যুরিজম। ওকে, বলা হচ্ছে ভ্যারিয়াস ট্রিপস কুড বি ড্যাশ ফর দ্য গ্রোয়িং ড্যাশ টু ডিফারেন্ট প্লেসেস। আচ্ছা, ভ্যারিয়াস ট্রিপস কুড বি ড্যাশ। আচ্ছা, এখানে আমরা পড়েছিলাম যে অনেক ধরনের ভ্রমণকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, কিসের, ইকোট্যুরিজমের অন্তর্ভুক্ত করতে পারি, এবং সেখানে একটি ওয়ার্ড ছিল ক্লাসিফাইড, ক্লাসিফাইড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ক্লাসিফাইড লিখতে পারি। ওকে, সাইলেন্ট কিলার ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা এখানে 5-এ কি লিখতে পারি, তাহলে আমরা 5-এ কিন্তু লিখতে পারি, কি লিখতে পারি আমরা 5-এ, আমরা 5-এ লিখতে পারি ক্লাসিফাইড, অর্থাৎ ভ্যারিয়াস ট্রিপস অর্থাৎ অনেক ধরনের ভ্রমণকে আমরা ক্লাসিফাইড করতে পারি, কুড বি ক্লাসিফাইড। কেন ক্লাসিফাইড করতে পারি, ফর দ্য গ্রোয়িং পপুলারিটি, কারণ এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই আমরা বিভিন্ন ধরনের ভ্রমণকে আমরা কি বলে থাকি, ইকোট্যুরিজম বলে থাকি, বিভিন্ন ধরনের ভ্রমণকে আমরা ইকোট্যুরিজম বলে থাকি। তাহলে আমরা 5-এ লিখবো ক্লাসিফাইড, 6-এ লিখবো কি, 6-এ লিখবো হচ্ছে পপুলারিটি, 5-এ লিখবো ক্লাসিফাইড, ক্লাসিফাইড। পাঁচে লিখবো ক্লাসিফাইড। ওকে, 6-এ কি লিখতে পারি, আমরা 6-এ লিখতে পারি পপুলারিটি, কারণ এখানে বলাই হয়েছিল দেখো যে এটাকে আমরা কি করতে পারি, ভ্যারিয়াস ট্রিপস, বিভিন্ন ধরনের ভ্রমণ, কুড বি ক্লাসিফাইড অন্তর্ভুক্ত করতে পারি ফর দ্য গ্রোয়িং ড্যাশ, ফর দ্য গ্রোয়িং পপুলারিটি। কেননা এই যে ইকোট্যুরিজমের পপুলারিটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা 6-এ লিখতে পারি পপুলারিটি, ফর দ্য গ্রোয়িং পপুলারিটি।
ফর দ্য গ্রোয়িং পপুলারিটি। ওকে, সাথে কি বলা হচ্ছে, ড্যাশ ডাজ নট এমফাসাইজ হ্যাভিং নো সাচ। আচ্ছা, ড্যাশ ডাজ নট এমফাসাইজ, ড্যাশ ডাজ নট এমফাসাইজ কোন জিনিসটার উপর গুরুত্ব আরোপিত করা হয় না, কোন জিনিসটার উপর গুরুত্ব আরোপিত করা হয় না, হ্যাভিং নো সাচ প্রিন্সিপালস, কনজারভেশন, এডুকেশন, লো ড্যাশ। আচ্ছা, আমরা কিন্তু অটোমেটিক 8 নাম্বারটা পেরে যাবো, কি ছিল, লো ইম্প্যাক্ট ট্রাভেল, লো ইম্প্যাক্ট ট্রাভেল। ওকে, লো ইম্প্যাক্ট ট্রাভেল, এখানে কি ছিল, হু আর হোয়াট, কোন জিনিসটা, ট্রেডিশনাল যে ট্যুরিজম আছে, ট্রেডিশনাল যে ট্যুরিজম আছে বা গতানুগতিক যে ট্যুরিজম আছে সেইটা কি করে না, ডাজ নট এমফাসাইজ, গুরুত্ব আরোপ করে না। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্রেডিশনাল ট্যুরিজম, ট্রেডিশনাল ট্যুরিজম। অর্থাৎ গতানুগতিক যে আমরা ভ্রমণ করি বা আমাদের যে ঐতিহ্যগত ভ্রমণ আছে সেগুলো কি করে না, গুরুত্ব আরোপ করে না কিসের উপর, সংরক্ষণ, শিক্ষা এবং লো ইম্প্যাক্ট ট্রাভেল, লো ইম্প্যাক্ট ট্রাভেল। এটা কিন্তু প্যাসেজে ডিরেক্টলি বলাই আছে। ওকে, 9 বলা হচ্ছে ড্যাশ আর নেসেসারি টু বি কনসিডার্ড অ্যাজ ট্রু ইকোট্যুরিজম। কোন জিনিসটা দরকার ইকোট্যুরিজম হিসেবে গণ্য করার জন্য, কোন জিনিসটা দরকার, কিছু নীতিমালা প্রণয়ন করা দরকার বা কিছু নীতিমালা মেনে চলা দরকার। নাজমুল হাসান, রাকিব, ফয়সাল হোসেন অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 9 কি লিখতে পারি, ড্যাশ আর নেসেসারি, কিছু প্রিন্সিপাল, কিছু প্রিন্সিপাল নেসেসারি, কিছু নিয়ম নীতি দরকার, কিছু নিয়ম নীতি দরকার। তাহলে আমরা 9 লিখতে পারি কি, প্রিন্সিপালস, রাইট। ফয়সাল হোসেন অলরেডি বলে দিয়েছে প্রিন্সিপালস, রাইট। আমরা কি লিখতে পারি, প্রিন্সিপালস। ওকে, তাহলে লিখে ফেললাম, প্রিন্সিপালস আর নেসেসারি টু বি কনসিডার্ড অ্যাজ ট্রু ইকোট্যুরিজম, অর্থাৎ আসল ইকোট্যুরিজম হিসেবে গণ্য করার জন্য আমাদের কি দরকার, প্রিন্সিপাল দরকার, কিছু নিয়ম নীতি মেনে চলা দরকার। ওকে, এবং লাস্টেরটায় বলা হচ্ছে পজিটিভ এক্সপিরিয়েন্স, ইতিবাচক অভিজ্ঞতা আর প্রোভাইডেড ফর বোথ ড্যাশ ভিজিটেড প্লেসেস। আচ্ছা, কারা কারা পায়, কারা কারা পেয়ে থাকে, কারা কারা পেয়ে থাকে এই যে ইতিবাচক একটা এক্সপিরিয়েন্স, ইতিবাচক অভিজ্ঞতাটা কারা পেয়ে থাকে, অর্থাৎ যারা ভ্রমণ করতে যায় তারাও পেয়ে থাকে। হ্যাঁ, প্যাসেজে খুঁজলে পাওয়া যাবে, অবশ্যই প্যাসেজ থেকেই তো খুঁজে বলেছি, প্যাসেজ থেকে খুঁজেই বলেছি সূর্য। ওকে, ফয়সাল হোসেন বলে দিয়েছে ট্রাভেলার্স অ্যান্ড হোস্ট, ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট। তাহলে আমরা লিখে ফেলি ট্রাভেলার্স অ্যান্ড হোস্ট। ওকে, তাহলে কাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, ট্রাভেলার্স এবং হোস্টদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি বুঝতে পেরেছি, আমি তোমাদেরকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছি। আমার শরীরটা যদিও খারাপ, আমি এক্ষুনি তোমাদের ক্লাসটি শেষ করে দিব, আমার পক্ষে আর কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। তোমাদের একটু পরে যে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসটি আছে, মানিক স্যারের ক্লাস, সে কিন্তু ক্লাসটি শুরু করে দিবে যত দ্রুত সম্ভব। আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অসুস্থতার কারণে, ইনকনভিনিয়েন্সের কারণে আমার ক্লাসটি দ্রুত শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটি ক্লাসে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা কিন্তু নেক্সট দিন চলে আসবো সাজেশন নিয়ে, নেক্সট ক্লাসে সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য নেক্সট ক্লাসে সাজেশন নিয়ে আসবো। তোমরা অনেকেই সাজেশন চেয়েছো, অবশ্যই দেওয়া হবে, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, আমি তাহলে ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং টেকনিক ইজি এডুকেশনের পাশে থাকবে। আচ্ছা, রাতুল বলছে, ওকে, রাতুল বলছে ম্যাম একটা কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা ভাই, নেক্সট দিন বলবো না তোমার সাথে কথা, সমস্যা নেই, আপাতত ক্লাসটি শেষ করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট ক্লাসে কি পড়ানো হবে জেনে যাবা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।